আমি তোমার ড্রেস নিয়ে আসছি। লাগবে না। আবরাজ অবাক হয়ে চাইল। অন্ধকারে কেউ কাউকে দেখার জো নেই। ফিজা আবরাজ চোখের ওপর তাও নিজের হাত রেখে বলে উঠল, টাওয়াল আছে না, দুজনে একসাথে করে নেব। হামু উঠে যাবে একটু পর। আবরাজ বউয়ের আবদার ফেলে দিল না। বউ যে তার থেকেও বেশি বেহায়া হচ্ছে এটাই তার প্রমাণ। আবরাজ ফিজার সাথে আজ নামাজে দাঁড়ালো। পারে না সে কিছু। ফিজা গম্ভীর। আবরাজ টুকটাক এটা সেটা পারে, তবে অনেক কিছু ভুল হয়, দীর্ঘদিন বিদেশের মাটিতে থাকার ফল। ফিজা আবরাজকে সাথে নিয়ে নামাজ পড়লো। কিভাবে কি করতে হবে সব বলে দিল। আবরাজের মেধা খুব ভালো, সেই জন্য আগে পড়ায়, তারপর এখন ফিজার গাইডলাইনে নামাজ পড়লো। ভোরেই আবরাজ আবারও শুয়ে পড়লো। ফিজা আবরাজের কাছে এসে বসলো, মিনমিন করে বলল, রান্নাঘরে একটু যাই না, মানে আম্মু একা, বুয়া সকাল 8টা বাজে আসবে। আবরাজ চিত হয়ে শুয়ে বউয়ের একটা হাত টেনে নিয়ে নিজের বুকের উপর রাখলো। মোলায়েম স্বরে জিজ্ঞাসা করলো, শরীর ভালো লাগে? আচ্ছা চলো। আবরাজ নিজেও শোয়া থেকে উঠে বসে বলল, পরনে তার অনেক আগের একটা লুঙ্গি। ফিজা সকালে মায়ের থেকে নিয়ে এসেছে এটা, আর গেঞ্জি প্যান্ট সে আসার সময় এনেছিল। তবে আবরাজ প্যান্ট পরেনি। লুঙ্গি পরে হাঁটতে গিয়ে আবরাজ বার কয়েক হোঁচট খেয়ে পড়তে পড়তে নিজেকে সামলে নিল। দরজার কাছে গিয়ে বলল, যদি খুলে যাই বউ? ফিজার আবরাজের মুখের এক্সপ্রেশন দেখে হাসি পেয়ে গেল, তবে আবরাজ বেশ সিরিয়াস। ফিজা বলল, কিছু হবে না, আসুন, নয়তো প্যান্ট পরুন। না, এটা পরে ভালো লেগেছে তো। আবরাজ ঘুরে ফিরে দেখে দেখে জবাব দিল। ফিজা হাসতে লাগলো আবরাজের কাণ্ড দেখে। আবরাজ ওর মুখ চেপে ধরে বলল, নিজের ভালো চাইলে মুখ বন্ধ রাখো আর আম্মুকে সাহায্য করতে চলো, নয়তো। আবরাজ রুমের দিকে ইশারা করে বলল। ফিজার সাথে সাথে আবরাজের হাত ছাড়িয়ে নিল। পুরো রাত তাকে জাগিয়ে রেখেছে, এখন আবার মতলব ভালো না। ফিজা বিড়বিড় করে আওড়ালো, অসভ্য পুরুষ। মহিতা বেগম চুলায় প্যানে কোনো এক পিঠা ভাজছেন। ফিজা দেখলো আরো অনেকগুলো বাকি বানানো, ডিম দিয়ে বানিয়েছে সেগুলো। ফিজা লক্ষ্য করে দেখলো আরো কয়েক পদের পিঠার ময়দা নিয়ে রেখেছে। ফিজা বলল, আম্মু আমি বানিয়ে দিচ্ছি, তুমি ভেজে নাও। আন্টি একা পারবে না, তুমি বানিয়ে নাও সাথে, আমি চুলার কাছেই থাকবো। একে তো আবরাজকে রান্নাঘরে দেখে মহিতা বেগম অবাক হয়েছে, তার উপর আবরাজের কথা শুনে তিনি হতভম্ব হয়ে গেলেন। তড়িঘড়ি করে বলল, আল্লাহ রে, কাউকে কিছু করতে হবে না, রতন এখনই চলে আসবে। ফিজা তুই যা, জামাইকে নিয়ে রুমে যা, আমি দুটোকে এখানে আর 1 মিনিট পর দেখলে খুব খারাপ হবে। ফিজা মায়ের কথায় পাত্তা না দিয়ে বসতেই যাচ্ছিল, তখন রান্নাঘরে উপস্থিত হলো মেহেরিন, ওর পেছনে কাজের মেয়েটা। আবরাজ ওদের দেখে বেরিয়ে গেল, পেছনে পেছনে ফিজাও চলে এলো। মহিতা বেগম স্বস্তির নিঃশ্বাস ছাড়েন। কি অদ্ভুত কথা, জামাই শ্বশুর বাড়ি এসে শাশুড়ির সাথে কাজ করতে এসেছে। মহিতা বেগম জিহবা কাটলেন, তবে মেয়ের ভাগ্যের কথা চিন্তা করে বেশ খুশি হলেন। মেহেরিনকেও কাজ করতে দিলেন না তিনি, ঠেলে ঠুলে রুমে পাঠিয়ে দিল। মেহেরিন থতমত খেলো, আজব, তারও কি জামাই আছে নাকি যে বউ কাজ করতে গেলে পেছন পেছন জামাইও চলে যাবে রান্নাঘরে। ফিজা রুমে এসে উবুর হয়ে শুয়ে পড়ল, পেটে 2 হাত চেপে ধরে বালিশে মুখ গুজে দিল। আবরাজ বউয়ের এমনতর অবস্থা দেখে ঘাবড়ে গেল। দরজাটা বন্ধ করে এসে বউয়ের কাছে বসলো, বিচলিত হয়ে অশান্ত স্বরে বলল, কি হয়েছে জান, শরীর খারাপ লাগছে? পেটে পেইন হচ্ছে হঠাৎ করে। কণ্ঠ অসুস্থ শোনালো। আবরাজ চট করে উঠে বসলো, পানি এনে বউকে খেতে দিল। ফিজা পানি খাবে না। আবরাজ জোর করে তুলে বসালো। পুরো 1 গ্লাস পানি খেতেই খালি পেটে গুলিয়ে এলো। জানালার পাশে বসে বমি করে দিল সবটা। আবরাজ জগ থেকে বউয়ের চোখে মুখে পানি দিল। বিছানায় শুইয়ে শাশুড়ির কাছে থেকে গিয়ে বলে খাবার নিয়ে এলো। ফিজা তাজ্জব বনে গেল, অবাক হয়ে শুধালো, আপনার লজ্জা লাগেনি? কেন? তুমি খালি পেটে কষ্ট পাচ্ছ আর আমি লজ্জা পাবো? বলতে বলতে আবরাজ ফিজার মুখে ভাত তুলে দিল, ঠান্ডা ভাত, গরম করে দিয়েছে মহিতা বেগম। আবরাজ শাশুড়ির ব্যস্ততা বুঝতে পারে, তিনি অন্য খাবার দিল। আবরাজ আনেনি। সকাল সকাল ভাজা পোড়া খেয়ে বউ তার আবার গ্যাসের সমস্যায় ভুগবে, আবরাজ চায় না। ফিজা মুগ্ধ হয়ে আবরাজকে দেখে, এই মানুষটা তার এতটাই যত্ন করে, তার কেয়ার কিংবা হাবভাব বলে না। এতটা বছর সে বউকে অনাদরে অবহেলায় রেখেছে, কেউ দেখলে বিশ্বাসও করবে না। দুপুর হতে বাড়ির আদল পরিবর্তন হয়ে গেল। পুরো বাড়ি ঝকঝকা চকচকা পরিষ্কার। বাহারি রান্নার ঘ্রাণে মেহেরিন রুম থেকে বেরিয়ে এসে থম মেরে রইল। কত শত আয়োজন, ডাইনিং টেবিলে বাহারি খাবারের আয়োজন। মেহেরিন এদিক ওদিক তাকিয়ে বোনকে খুঁজে, তখন ফিজা হন্তদন্ত হয়ে গেস্ট রুম থেকে বেরিয়ে এলো। গায়ে একটা জামদানি শাড়ি, হাতে একটা শপিং ব্যাগ, বাহিরে মানুষের শোরগোল। ফিজা বোনকে কিছু না বলে টেনে নিয়ে রুমে চলে গেল। মেহেরিন মাত্র গোসল শেষ করে এসেছিল। ফিজা বোনের হাতে শাড়ির সাথে সব প্রয়োজনীয় জিনিসগুলো দিয়ে বলল,
এগুলো পরে আয়। কিন্তু আপু এগুলো। তোকে দেখতে এসেছে ছেলেপক্ষ, তোর দুলাভাই এনেছে পাত্র। মেহেরিন স্তব্ধ হয়ে গেল, বুকের ভেতর ঝড় বইতে লাগলো। তবে কি তার প্রথম অনুভূতি হেরে গেল? আব্রাহামের প্রতি এই অনুভূতির নাম দেওয়ার আগেই তাতে ফিকে হয়ে গেল। মেহেরিন মা আর বোনের কথা ভেবে সব মেনে নিল। তার চেয়ে বড় কথা ভাগ্যে যা আছে তাই হবে। পাত্রের বাবা হিসেবে মিলন খানকে দেখে মেহেরিনের ভ্রু কুঁচকে আসে। বাইরে কোনো লোক নেই, সব মুখ পরিচিত। মেহেরিন চুপটি করে সোফায় বসে মাথা নিচু করে সবার পায়ের দিকে তাকায়। বেছে বেছে সিঙ্গেল সোফাটার সামনে গিয়ে দৃষ্টি স্থির হলো। সাদা পাঞ্জাবি পরিহিত এক পুরুষ। মেহেরিন চট করে মাথা তুলে এক ঝলক দেখে নিল। নিজের দেখার ভুল বই আর কিছু মনে হলো না। ইলা বেগম মহিতা বেগমের সাথে দাঁড়িয়ে তিনি বলল, আব্রাহাম আর মেহরিন একবার নিজেদের মধ্যে কথা বলে নিলে ভালো হতো ভাবি। মহিতা বেগম না করতে যাচ্ছিল, তবে মিলন খানও সায় দিল বিধায় কিছু বলল না। আর ফিজা বড় বোন আর মহিতা বেগম শাশুড়ি, সাব্বিরকে সাথে দেওয়া হলো ওদের সাথে কথা বলতে দেওয়ার জন্য। বাহিরে উঠোনের এক কোণে দাঁড়িয়ে আব্রাহাম মেহেরিনের দিকে দৃষ্টি স্থির রেখে তাকিয়ে রইল। মেহেরিন প্রথমে জিজ্ঞাসা করল, সবাই রাজি হলো কি করে? আব্রাহাম বাঁকা হাসলো। এমনি এমনি কোনো কিছু হয় নাকি? সবকিছুর পেছনে একটা কারণ থাকে। আব্রাহাম বলল, সবকিছু জানতে হয় না, কিছু কথা না জানা ভালো। বলেই থামলো। মেহেরিন বুঝলো আব্রাহাম বলবে না, তবে এই ব্যাপারে কথা না বাড়ানো ঠিক হবে। চুপচাপ স্বভাবের মেহেরিন এরপর আবারও চুপ করে রইল। পরনে জাম কালার শাড়ির আঁচলটা মাথায় টানা, চুলগুলো খোপা বাঁধা, কিছু এলোমেলো চুল ঘোমটার ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে আছে। নাদুস নুদুস শরীরে শাড়ি ভালোই লাগছে। আব্রাহাম আচমকায় জিজ্ঞাসা করলো, বিয়ে করবে আজ? তুমি একবার হ্যাঁ বলো শুধু, বাকিটা আমি সামলে নেব। মেহেরিন একবার শুধু চোখ তুলে আব্রাহামের দিকে তাকালো। আব্রাহাম সাথে সাথে সাব্বিরকে ডেকে বলল, সাব্বির ভাইয়াকে বলো আমি আজই বউ নিয়ে বাড়ি ফিরতে চাই। সাব্বির ফেল করে তাকিয়ে থাকে। আজই বিয়ে? এটা কেমন কথা? মেয়ের সাথে কথা বলতে এসে সোজা বিয়ে ফাইনাল? ইন্টারেস্টিং। সাব্বির কিছু বলবে তার আগেই পেছন থেকে আবরাজ রাশভারী কণ্ঠে বলে উঠল, এত তারা কিসের? মেয়ে কি পালিয়ে যাচ্ছে? আব্রাহাম ভাইকে দেখে মাথা নিচু করে নিল। মেহেরিন গুটি গুটি পায়ে বাড়ির ভিতর চলে গেল। মেহেরিন যাওয়া মাত্রই আব্রাহাম বলল, না, কিন্তু আজকের দিনটা চলে যাচ্ছে। আবরাজ, তোমার কি মতামত? মিলন খানের প্রশ্নের উত্তরে আবরাজ ভাই আব্রাহামের দিকে তাকালো। বেচারার বিয়ের জন্য এক পায়ে রাজি, আজই হোক এটাই তার কথা। আবরাজ ভাইয়ের থেকে দৃষ্টি সরিয়ে বাবার দিকে তাকালো, গম্ভীর স্বরে বলে উঠল, আব্বু বিয়েটা আজ পড়িয়ে দাও, মেহেরিনকে না হয় পরে নিয়ে যাবো আমরা। হ্যাঁ, কিন্তু মেহেরিনের মায়ের বিষয়টাও বুঝতে হবে। আবরাজের কথার বিপরীতে মিলন খান চিন্তিত স্বরে বলল। আবরাজ বুঝতে পারে বাবা তার কোনটা বলতে চাইছে, তাই নিজেই খোলামেলা করে কথা বলল, আব্বু আমি বুঝতে পারছি তুমি কোনটা বলছো। আমি যাবে বিয়ের সবটা ব্যয় আমরা বহন করি। আমিও সেটাই বলতে চাইছিলাম, কিন্তু এতে আবার তাদের আত্মসম্মানে লাগবে না তো? মিলন খান গম্ভীর ভাবুক হয়ে বলেন। আবরাজ বাবাকে আশ্বস্ত করলো, বলল, আমি ফিজার সাথে কথা বলবো, বাকিটা আপনি পরে আন্টির সাথে কথা বলে নিন। আবরাজ কথাটা শেষ করার সাথে সাথে ইলা বেগম কিছুটা রাগান্বিত স্বরে বলে উঠল, আবরাজ এটা কেমন কথা? আন্টি কিসের? ফিজা আমাকে আম্মু বলে, তাহলে তুমি কেন এসব বলো? আবরাজ মায়ের কথা শুনে থতমত খেলো, ঠোঁট কামড়ে ধরে মাথা চুলকে বলল, আর হবে না। আব্রাহাম ভাইয়ের অবস্থা দেখে ফিক করে হেসে উঠল। আবরাজ দাঁত কিরমির করে বলে, আরে একটু লজ্জা করো তো, বিয়ে করতে এসেছিস তো। সাথে সাথে আব্রাহামের মুখ চুপসে গেল। এর মধ্যে ফিজা এসে কথাটা শুনলো। আবরাজের উপদেশ শুনে মুখ বাঁকালো, মনে মনে বলল, আগে নিজে ভালো হন, পরে অন্যকে উপদেশ দিয়েন। ইলা বেগম ফিজাকে দেখে বসা ছেড়ে উঠে দাঁড়ালো। ফিজার মুখটা শুকিয়ে আছে। তিনি চিন্তিত স্বরে জিজ্ঞাসা করলো, শরীর ভালো তো তোমার? এমন দেখাচ্ছে কেন? খাবার খাওনি? না আম্মু, খেয়েছি তো। তুমি শুধু শুধু চিন্তা করছো। ফিজা মৃদু হেসে বলল। আবরাজ বইয়ের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল। ইলা বেগম ফিজাকে আবারও বলল, তবু আচ্ছা, বিয়েটা আজ হলে কি খুব বেশি ঝামেলা হবে? আম্মু, আবরাজ এসে ফিজার পাশে দাঁড়ালো। ফিজার পক্ষ নিয়ে বলল, না না আম্মু, কোনো ঝামেলা হবে না, আমরা সব সামলে নেব। ফিজা বিস্ময় নিয়ে তাকালো আবরাজের দিকে। আবরাজ স্বাভাবিকভাবে টেনে ফিজাকে নিয়ে বাড়ির ভেতর চলে গেল। আব্রাহাম স্বস্তির নিঃশ্বাস ছাড়ে ধপ করে চেয়ারে বসে গেল। মিলন খান বেশ কয়েকজনকে কল করে দ্রুত চলে আসার জন্য বলল। ইলা বেগম সাব্বিরের সাথে কিছু নিয়ে ডিসকাস করছে। মহিতা বেগম রান্নাঘরে। আবরাজ সোজা সেখানে গেল। আবরাজ ওনাকে ডেকে গেস্ট রুমে নিয়ে এলো। মহিতা বেগম সব ফেলে হন্তদন্ত হয়ে ছুটে এলো। ফিজা বসে আছে বিছানায়, ক্লান্ত চোখে তাকায়। আবরাজ মহিতা বেগমকে বলে, আম্মু বিয়েটা আজ পড়িয়ে রাখি। ভাই ভাবি কি বলে? তারা কিছু বলেনি, আপনার অনুমতি আগে। আবরাজ নমনীয় ভাষায় বলে। মহিতা বেগম মলিন হেসে বলল,
দেখো বাবা, যা ভালো বুঝো। আবরাজ মাথা নাড়ে। ফিজা চুপচাপ শুধু দেখলো। মায়ের মুখ দেখে বোঝা যাচ্ছে তিনি মেয়ের বিয়ে হচ্ছে বিধায় বেশ শোকে আছে। আবরাজ ফিজার কাছে গিয়ে বসলো, বলল, কাজী নিয়ে আসতে বলবো? মেহেরিন এখানে থাকবে আজ? হ্যাঁ। কাজে আনতে বলুন। আবরাজ মুচকি হেসে বেরিয়ে গেল। সাব্বিরকে ডেকে কাজী নিয়ে আসতে বলল। সাব্বির গেল। মহিতা বেগমকে রান্নাবান্নার ব্যাপারটা এড়িয়ে যেতে বলা হলো। দুপুরে যা হয়েছে তারা আর কিছু খাবে না জানালো, তবুও বেশ জমকালো নাস্তার আয়োজন করলো মহিতা বেগম। মেহেরিন এমনিতেই চুপচাপ স্বভাবে, তার উপর হুট করে বিয়ে, তা আবার যাকে সে সর্বদাই এড়িয়ে চলতো, কিন্তু কেন চলতো সে নিজেও জানে না। দুপুরে সেই শাড়ি পরে আছে এখনো। মহিতা বেগম নিজের বিয়ের দোপাট্টা নিয়ে এলো। ফিজা বোনের মাথায় সেটা পরিয়ে দিয়ে লিভিং রুমে নিয়ে এলো। আসরের আজানের আগে বিয়ে সম্পূর্ণ হলো। বিয়ের পর পুরুষ সব নামাজে চলে গেল। বাড়িতে আশেপাশের মানুষজন দিয়ে ভর্তি। এত বড় পরিবারের থেকে এমন নিম্ন পরিবারে বিয়ের ব্যাপারটা অনেকে আর চোখে খোঁচাখুচি করে। ফিজার শরীর জ্বলে যায়। বোনকে রুমে ইলা বেগমের কাছে রেখে সে নিজের রুমে চলে গেল। তার ঠিক 2 মিনিট পর আবরাজ এলো। ফিজা শুয়েছিল, শরীরটা বড্ড খারাপ লাগছে। আবরাজকে দেখেই তড়িঘড়ি করে উঠে গেল। আমতা আমতা করে জিজ্ঞাসা করলো, নামাজে যাবেন না আপনি? আবরাজ সারা বিকেল বউকে চোখে চোখে রেখেছে। বিয়ের জন্য ব্যস্ত ছিল বিধায় কিছু জিজ্ঞাসা করার মতো সময় সুযোগ কোনোটাই করে উঠতে পারেনি। আবরাজ ফিজার প্রশ্ন এড়িয়ে গেল, নিজে গম্ভীর স্বরে প্রশ্ন করে, তোমার শরীর ভালো? আপনি যান, ঠিক আছে আমি। ফিজা আবরাজকে আশ্বাস দিয়ে বলে, অথচ কণ্ঠস্বর মলিন, অসুস্থ শোনায়। আবরাজ বউয়ের পাশে বসে আচমকাই মেয়েটাকে জড়িয়ে ধরল। ধরে আসা গলায় বলল। ফিজা চুপ করে থাকে। আবরাজ বউয়ের মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিল, গালে হাত ছুঁয়ে বলল, বলবে না? আমার তোমাকে এভাবে দেখতে ভালো লাগছে না। ফিজার চোখ টলমল করে, ফ্যাকাশে মুখ। আবরাজের বুকের ভেতর দুমড়ে মুচড়ে ঝড় বইতে লাগলো। ফিজা আবরাজের চোখের দিকে তাকিয়ে রইল কিছু সময়। গত মাসে তার মান্থলি কোনো প্রবলেম হয়নি, ভেবেছিল হয়তো কোনো সুখবর আসবে। সেদিন শাশুড়ির ইঙ্গিতে সে আশাবাদী হয়েছিল, কিন্তু তেমন কিছুই হয়নি। নামাজ পড়ার আধা ঘন্টা পরেই মান্থলি প্রবলেম শুরু। ফিজা আবরাজকে জড়িয়ে ধরলো। আবরাজ শক্ত করে বউকে বুকে আগলে রাখলো। অনেক সময় এভাবেই কাটলো। বেশ কিছু সময় পর ইলা বেগম ফিজাকে ডাকলো। ফিজা আবরাজ দুজনাই বেরিয়ে এলো রুম থেকে। বর বউ বাদে সবাই যাওয়ার জন্য রেডি। ফিজা নিজের শাশুড়িকে জোর করলো, রাখতে চাইলো, কিন্তু তিনি থাকলো না। সবাই বিদায় নিতে নিতে সন্ধ্যা হলো। সময়টা সন্ধ্যার পর। মেহেরিন গিয়ে মায়ের কাছে ঘাপটি মেরে রইল। রান্নাঘরে মায়ের পিছন পিছন ঘুরঘুর করছে। বেচারা আব্রাহাম রুমে একা। ফিজা বোনকে ধমকে টমকে রুমে পাঠালো। মহিতা বেগম ধমক দিয়েও লাভ হয়নি। মেহেরিন গুটি গুটি পায়ে রুমে প্রবেশ করে নাক চেপে ধরল। সিগারেটের গন্ধে মাথা ঘুরতে লাগলো। দরজাটা দ্রুত বন্ধ করে দিয়ে আব্রাহামের পেছনে এসে দাঁড়ালো। ভীতু মেহেরিন আস্তে আস্তে বলল, আজকেও সিগারেট খেতে হচ্ছে? আর কি করব? আব্রাহামের তেরা প্রশ্ন। মেহেরিনের আর কিছু বলার সাহস হয় না। ফিরে চলে যেতে যাচ্ছিল, তখন আবার মিনমিন করে বলল, এটা ফেলে দিন না, আমার ভালো লাগে না। ফেলে দেব, শর্ত আছে। আব্রাহাম সিগারেটটা উল্টে পাল্টে দেখতে দেখতে বলল। মেহেরিন অস্ফুটে বলে, শর্ত? হ্যাঁ। কি বলুন? স্বাভাবিকভাবেই জানতে চায় মেহেরিন। মেয়েটা কল্পনাও করে না আব্রাহাম কেমন শর্ত দিতে পারে। সহজ সরল এই সমর্থন যে আব্রাহাম কাজে লাগাবে সে কি আর জানতো? আব্রাহাম মেহেরিনের দিকে তাকিয়ে দুষ্টু হেসে বলে উঠল, তুমি চুমু খেতে দাও, তাহলে ফেলে দেব। মেহেরিন চমকালো। আব্রাহাম নিকট নর্মাল হতে পারে এই কথন, কিন্তু মেহেরিন ভীতু সাদাসিধা মেহেরিনের কাছে কঠিন, অস্বাভাবিক, লজ্জার, অস্বস্তিকর। কিছু না বলে মেহেরিন চলে গেল। পড়ার টেবিলে বসে গেল। একটা নোট খুলে সামনে রাখলো। আব্রাহাম ফোঁস করে নিঃশ্বাস ফেলে আবারও সিগারেট ফুঁকতে লাগলো। মেহেরিন আর চোখে তাকালো, তবে আর কিছু বলল না। আব্রাহাম হতাশ, বড়ই হতাশ। বউ তার এতটা কেন ভোলা ভালা? একটু চালাক চতুর হতে পারত। আব্রাহাম পরক্ষণে নিজের ভাবনার উপর অবাক। মেহেরিন চুপচাপ ভীতু স্বভাবের। সে তো সাক্ষাতের প্রথম দিনই তা টের পেয়েছে। তারপরে এসব ভাবা নিছক বোকামি বই কিছু না। এই মেয়েকে তো সে নিজের মতোই করে গড়তে পারে। আমি তোমাকে আমার মন মতো করে তৈরি করে নেব, মিসেস আব্রাহাম খান। আব্রাহাম দুই ভাই অফিসে যাবে, তাই সকাল সকাল মহিতা বেগম দুই জামাইয়ের জন্য নাস্তা তৈরি করেছেন। সাথে রতন আর মেহেরিন সাহায্য করছে। ফিজা রুমেই আছে। আবরাজ বউকে যেতে দিচ্ছে না। ফিজাও তেমন জোর করেনি। কাল রাত থেকে অতিরিক্ত ব্লিডিং হচ্ছে, কারণ কি ফিজা বুঝতে পারছে না। আবরাজ বউকে জড়িয়ে ধরে বসে আছে। মেয়েটার চোখ মুখ শুকিয়ে খাদে চলে যাওয়া ফ্যাকাশে মুখটাকে বড্ড পীড়া দিচ্ছে। বুকের ভেতর অসহ্য যন্ত্রণা, সে অস্থির। বউয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, ডক্টর নিয়ে আসি প্লিজ, কলিজা আমার না করে না। ঠিক আছে আমি। আবরাজ শুনে না। ফোনটা হাতের নাগালের মধ্যেই ছিল। সেটা নিয়ে কল দিল সাব্বিরকে। বেচারা মাত্র বেরিয়েছে ফ্ল্যাট থেকে, লিফট বন্ধ। সিঁড়ি বেয়ে 7 তলা থেকে নেমে এসেছে। নিজের স্যারের কল রিসিভ করে কানে তুলে ঝটপট। আবরাজ গম্ভীর স্বরে তাগাদা দিয়ে বলে, 1 ঘন্টার মধ্যে একজন ডক্টর নিয়ে আসো। ডক্টর অবশ্যই ভালো লেডি হতে হবে। হাঁপাতে হাঁপাতে সাব্বির জবাব দিল,
ওকে স্যার। আবরাজ কল কেটে বইয়ের গালে হাত ছুঁয়ে দিল। শান্ত নিশ্চুপ শুয়ে আছে মেয়েটা। 1 ঘন্টা হওয়ার আগে সাব্বির ডক্টর নিয়ে উপস্থিত হলো। ফিজার মা এসব দেখে হতভম্ব। মেয়ের কিছু হলো নাকি? কিছুই জিজ্ঞাসা করার মতো পরিস্থিতি নেই। আব্রাহাম বেরিয়ে গেছে সকালে। আবরাজ রুমের বাহিরে এলো না। মেহেরিন, সাব্বির, মহিতা বেগম বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করে। ডক্টর ফিজাকে দেখলো। আবরাজ গম্ভীর চিত্তে দাঁড়িয়ে আছে, কোমরে এক হাত রেখে। চিন্তিত দেখাচ্ছে বড্ড। মহিলা ডক্টর মাঝবয়সী, বেশ সুন্দর করে কথা বলছেন ফিজার সাথে। মেয়েটা দুর্বলতায় চোখ খুলে ভালো করে তাকাতে পারছে না। আবরাজের বুকের ভেতর মোচড় দেয়, যন্ত্রণায় মুষড়ে পড়ে আত্মা। ডক্টর একটা ইঞ্জেকশন আর কিছু ওষুধ দিল। গম্ভীর স্বরে বলে উঠল, সরি মিস্টার খান, আমি কিছু করতে পারলাম না। সাধারণত এই ধরনের কেসগুলোতে রোগীকে হসপিটালাইজড করতে হয়। যেহেতু আপনার ওয়াইফের মাত্র 2 সপ্তাহ ছিল, যার ফলে হসপিটাল নিতে হবে না। আমি ওষুধ দিয়ে দিচ্ছি, সব ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, আপাতত কিছুদিন নিজেদের মধ্যে দূরত্ব রাখুন। প্রতিটা কথা বিস্ফোরণ ঘটালো আবরাজের কানে। বজ্রপাত হলো কি তার কানে? হ্যাঁ, কি শুনল সে? এমনও হয়েছে সে নিজ হাতে মানুষের প্রাণ নিয়েছে। তার আজ কেন এতটা অসহায়, বুকের ভেতর খালি খালি লাগছে নিজের অস্তিত্ব বলে? ডক্টর বিদায় নিল। ফিজা অনুভূতিহীন পড়ে রইল। আবরাজ ঠোঁট কামড়ে ধরে বইয়ের উপর আধা শোয়া হয়ে জড়িয়ে ধরল তাকে। কিভাবে হলো এটা? তারা টেরও পেল না একটা প্রাণ এলো আবার চলেও গেল। কেন এমন হলো? আবরাজের চোখ দিয়ে আচমকা এক ফোঁটা জল পড়ল টুপ করে, ঠিক ফিজার গলায়। ফিজা চোখ বন্ধ করে নিল সাথে সাথে। গাল বেয়ে তারও অশ্রু গড়ালো। আবরাজ ধরে আসা গলায় বউকে ডাকলো। সুগন্ধি ফুল। ফিজা জবাব দিল না, সেভাবে পড়ে রইল। বাহির থেকে ততক্ষণে মেহেরিন, মহিতা বেগম এসে উপস্থিত হয়েছে। আবরাজ মহিতা বেগমকে উদ্দেশ্য করে বলে উঠল, আমু, বাড়িতে নিতে চাই ওকে। কিন্তু বাবা, ওর শরীর আরও একটু সুস্থ হোক, কাল যাও। আবরাজ বউয়ের ফ্যাকাশে মুখের দিকে তাকালো। এখন জার্নি করা কতটা ঠিক তার বউ সহ্য করতে পারবে না। আবরাজ এ ব্যাপারে আর কিছু বলল না। মহিতা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে রান্নাঘরে গেল। তার কিছু সময় পর মেহেরিন ফিজার জন্য খাবার নিয়ে এলো। কিন্তু এই ঘরে ওয়াশরুম নেই। মেহেরিন ফিজাকে তাদের রুমে নিতে বলল। অবশ্য ওই রুমটা ফিজার। মেহেরিনের রুম মহিতা বেগমের পাশের রুমটা। মেহেরিন থাকে না সেখানে, জ্বালানা নেই ওই রুমে। আবরাজ বউকে কোলে তুলে ওই রুমে নিয়ে গেল। মেহেরিন তপ্ত শ্বাস ফেলল। এটাই কি হওয়ার ছিল? কেন এমন হলো? ভিন্ন রকম হলো কি খুব ক্ষতি হতো? ইস, তারও যে বড্ড কান্না পাচ্ছে। সাব্বির জানিয়েছে ত্রিনা চলে যাবে আজ রাতে। ইলা বেগম আসতে যাচ্ছিল, কিন্তু যতই হোক ভাইয়ের মেয়ে চলে যাবে, বাড়ির অতিথি মেয়েটা, তাই আসেনি। সকালে চলে আসবেন জানিয়েছেন তিনি। জুনায়েদ সিলেট রয়েছে বর্তমানে, নিজের কোনো এক ফ্রেন্ডের বাড়ি। আবরাজ মোটামুটি নিশ্চিন্তে রয়েছে, কিন্তু আপাতত বউকে নিয়ে সে চিন্তিত। বইয়ের অবস্থায় সে মর্মাহত। ফিজা ঘুমিয়ে আছে। খাবার খাওয়ার পর ওষুধ খেয়ে খুব দ্রুত ঘুমিয়ে গিয়েছে। আবরাজ জানে বউ তার রাতে ঘুমায়নি। সারা রাত নিশ্চয়ই মেয়েটা ছটফট করেছে, কিন্তু সে পাশে থেকেও কিছু অনুমান করতে পারল না। নিজেও তো জেগেছিল, তাহলে কেন একটু খুঁটিয়ে দেখলো না বিষয়টা? নিজের উপর রাগ হয় পুরুষটার। ফিজার পাশে চিত হয়ে শুয়ে পড়ল। বিকাল গড়িয়ে সন্ধ্যার, অথচ একটু উঠে দাঁড়াবার মতো শক্তি মেয়েটার মধ্যে অবশিষ্ট নেই। খেতে হবে এখন, না খেয়ে থাকলে আরও দুর্বল, অসুস্থ হবে। আবরাজ মোলায়েম স্বরে বউকে ডাকলো, খেতে হবে সুগন্ধি ফুল, একটু ওঠো। আবরাজ, ভালো লাগছে না আমার, আপনি খেয়ে আসুন। ফিজা চোখ বন্ধ করে বলে উঠল। আবরাজ নাছর বান্দা, যাবে না। ফিজাকে তুলে বসালো। ফ্রেশ করিয়ে শাশুড়ির থেকে নিজে গিয়ে খাবার নিয়ে এলো। মহিতা বেগম মেহেরিন পেছন পেছন এলো। দাঁড়িয়ে থেকে খাবার খাওয়ালেন মেয়ে জামাইকে। আবরাজ খেলো খুবই সামান্য। ফিজা এ নিয়ে কিছু বলে না। সে খেয়ে আবারও শুয়ে পড়ল। আবরাজ পাশে বসে রইল। ফিজা আবরাজের একটা হাত নিজের উদরের উপর নিয়ে রাখলো। চোখ বন্ধ করে বলল, ও এখানে ছিল আবরাজ। আবরাজের বুকের ভেতর ছ্যাদ করে উঠল। আচমকায় চোখগুলো ঝাপসা হলো। নিজেকে সামলে নিল। বলল, আবার আসবে। ও আমাদের প্রথম অস্তিত্ব ছিল। যা হয় ভালোর জন্য হয়। হ্যাঁ, আপনার এখান থেকে কিছুটা হলেও শিক্ষা নেওয়া প্রয়োজন। আবরাজ বুঝলো বউ তাকে কিসের ইঙ্গিত দিচ্ছে, কিন্তু সে তো সব ছেড়ে দিয়েছে। তাহলে কেন হলো এমনটা? নাকি এটা আগের গুলোর ফল পাচ্ছে সে? আবরাজ ভাবতে পারে না। তার চারপাশ অন্ধকার লাগে। জাপটে জড়িয়ে ধরে রাখে বউকে। আব্রাহাম এসেছে। মেহেরিনের মন খারাপ। আব্রাহাম জানে না কিছু। ভাই বাবা অফিস যায়নি, অনেক চাপ ছিল আজ। সে বাইরের কলপার থেকে হাত মুখ ধুয়ে ঘরে এলো। মেহেরিন সবসময় আব্রাহামের ওয়াশরুম থেকে বেরিয়ে এলে হাসি মুখে টাওয়েল এগিয়ে দেয়, কিন্তু আজ মলিন মুখে এগিয়ে দিল। আব্রাহাম ভ্রু কুচকে ভাবুক হলো। মুখ মুছতে মুছতে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? বিতুরানি মুড অফ কেন? আপু অসুস্থ। মেহেরিন বলল। আব্রাহামের চোখে মুখে বিস্ময় ফুটে উঠল। ভাই তার অফিস না যাওয়ার কারণ কি তবে এটা? সে চিন্তিত স্বরে জিজ্ঞাসা করলো, কি হয়েছে বাবির? মেহেরিন সব বলে দিল। আব্রাহামের মাথা ঘুরতে লাগলো। সে কলেজ লাইফ থেকে ফিজাকে চিনে, তখন থেকে তাদের মধ্যে ভালো সম্পর্ক, ফ্রেন্ড।
কিন্তু আব্রাহাম পছন্দ করত ফিজাকে, যা একসময় ভালোবাসায় রূপ নিল। কিন্তু ভালোবাসা প্রেম নিবেদন করার মতো সাহসিকতা তার তখন ছিল না। সে অনার্স করার জন্য বিদেশে গেল, আর তার ভাই তার যাওয়ার 1 বছর পরে এসে বিয়ে করে গেল। সে জানতো না ফিজাই তার ভাইয়ের বউ। মেয়েটার জন্য তার ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। তবে কি গাঢ় দীর্ঘশ্বাস কোনোভাবে মন থেকে লেগে গেল? কিন্তু এতে ফিজার তো কোনো দোষ নেই, সেও তো দোষ দিচ্ছে না। আব্রাহাম চুপচাপ টাওয়াল রাখলো, মেহরিনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আল্লাহ যা করে ভালোর জন্য করে, তবে ভাইয়া ভাবির আরও সতর্ক থাকা জরুরি ছিল। যাই হোক, চলো খাবে। নিশ্চয়ই সারাদিন কিছু খাওয়া হয়নি। মেহরিন আব্রাহামের কথা একটু শান্ত হলো, আলগোছে আব্রাহামের বুকে মাথা রাখলো। আব্রাহাম কিছু সময় থম মেরে দাঁড়িয়ে থেকে একটা হাত মেহরিনের পিঠের উপর রাখলো। সে প্রথম অনুভূতি ভুলতে পারবে তো? মেহরিনকে কোনোভাবে ঠকানো হচ্ছে না তো? না, সে ঠকাবে না মেহরিনকে, তার অধিকার নেই মেয়েটাকে ঠকানোর। আব্রাহাম মেহরিনের পিঠের উপর আলতো করে রাখা হাতের বাঁধন দৃঢ় গভীর করল। আব্রাহাম মাত্রই আবরাজের কাছে এসেছিল। দরজায় দাঁড়ানো মাত্র রুহু অবধি কেঁপে উঠল পুরুষটার। ভাইয়ার আর্তনাদ তার কানে বিস্ফোরণ ঘটালো। আবরাজের করুণ কণ্ঠে আব্রাহাম স্তব্ধ। ফিজা ছটফট করছে। আবরাজ কোলে নিয়ে দ্রুত বেরিয়ে এলো রুম থেকে। আব্রাহাম কিছু জিজ্ঞাসা করলো না। মহিতা বেগম মেহরিন দৌড়ে এলো। মেয়ের অবস্থা দেখে কেঁপে উঠল মহিতা। চিৎকার করে কেঁদে ফেললেন তিনি। মেহরিন মাকে ধরবে নাকি বোনের কাছে যাবে? দিশেহারা মেহরিন বোনের কাছে এলো। অস্থির কণ্ঠে জিজ্ঞাসা করলো, আপনি এমন করছে কেন ভাইয়া? কি জবাব দিবে আবরাজ? সে নিজেও তো জানে না বউ কেন হঠাৎ করে এত কাঁপছে। আব্রাহাম ফোন বের করে নিজে আগে বাড়ি থেকে বেরিয়ে গেল। কাউকে কল করে সে গাড়ি বের করলো। আবরাজ সেদিকে ছুটে। মেহরিন নিজেও মাকে নিয়ে পেছনে ছুটতে লাগলো। সাব্বির সব রেডি করে রেখেছিল আগে থেকে। ওরা হসপিটাল পৌঁছানোর পর ডাক্তার সাথে সাথে ওটিতে নিয়ে গেল ফিজাকে। আবরাজ সাথে যাবে, কিন্তু মহিলা ডাক্তারটা যেতে দিল না। দরজাটা দ্রুত লাগিয়ে দিল। আবরাজ মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল। বুকের ভেতর তীব্র যন্ত্রণায় সে হাঁসফাঁস করতে লাগলো। হঠাৎ করে কি হয়ে গেল মেয়েটা সে বুঝতে পারে না। সাথেই তো ছিল, ভালো ছিল। ঘুম থেকে হঠাৎ ছটফট করে উঠল। আবরাজ চোখ জ্বলে। এত মায়া মেয়েটার প্রতি তার। কিছু হলেই সে পাগল হচ্ছে। দীর্ঘ সময় অপেক্ষা করে মহিলা ডক্টরটা বেরিয়ে এলো। সকালে সেই মহিলা। আবরাজ ওনার দিকে চোখ তুলে চাইল। ডাক্তার সার্জিক্যাল মাস্ক মুখ থেকে খুলে বলে উঠল, পেশেন্ট ইজ নাও আউট অফ ডেঞ্জার। আমার কেবিনে আসুন, সব জানা আপনার জরুরি। আবরাজ স্বস্তি নিঃশ্বাস ছাড়ে। বউ ভালো আছে, কিন্তু কষ্ট তো পাচ্ছে। সে ডক্টরের পেছনে এলো। কি বলবে ডক্টর? তার বুকটা দুরু দুরু করছে। আবরাজ কেবিনে এসে চিন্তিত মুখে চেয়ারে বসতেই ডক্টর বেসিন থেকে হাত ধুয়ে এলো। চেয়ারে বসে গম্ভীর স্বরে বলে উঠল, নিজেকে মানসিকভাবে স্থির রাখবেন। জানি হার্ট টাচিং এসব কেস, তারপরেও আমাদের কিছু করার নেই। আবরাজ অবাক হচ্ছে। কি এমন বলবে ডক্টর যে এতটা পরামর্শ দিচ্ছেন? বউ ঠিক আছে তো? কিছু হবে না তো মেয়েটার? আবরাজ ঘর থেকে মাথা কাত করে সম্মতি দিল। স্লো পয়জন, যেটা গর্ভাবস্থায় খেলেও মিসক্যারেজ ঘটায়, কিন্তু মায়ের খুব একটা ক্ষতি করে না। এমন বিষ খুঁজে পাওয়া বেশ জটিল, কারণ অধিকাংশ বিষই মায়ের শরীরেও ক্ষতি করে। তবে কিছু পদার্থ আছে যেগুলো প্রজনন স্বাস্থ্যকে প্রভাবিত করে এবং গর্ভপাত ঘটাতে পারে, বিশেষত যদি সেগুলো স্বল্প মাত্রায় দীর্ঘ সময় ধরে খাওয়ানো হয়। ধীরে ধীরে ইউটেরাস কনস্ট্রাকশন ঘটায়, ফলে মিসক্যারেজ ঘটে। মায়ের উপর অতটা দ্রুত প্রভাব ফেলে না, কিন্তু বাচ্চার জন্য মারাত্মক। এই বিষ কোনো মানুষকে তাৎক্ষণিকভাবে মারে না, বরং নীরবে নিঃশব্দে শরীরের ভেতরে গড়ে তোলে এক শূন্যতা। প্রথমে ক্লান্তি আসে, ক্ষুধা কমে যায়, শরীর অকারণে দুর্বল লাগে, কেউ সন্দেহও করে না। তবে দিন গড়ায়, আর এক সময় শিশুর হৃদস্পন্দনে মিলিয়ে যেতে থাকে নিঃশব্দে। এখন প্রশ্ন আসতেই পারে, তাহলে কি এই ধরনের কেসে পরবর্তীতে আর মা হওয়া যায় না? সঠিক মাত্রায় ও একবারের ব্যবহারে সাধারণত ভবিষ্যতে মা হওয়া সম্ভব থাকে। বারবার ব্যবহারে বা অতিরিক্ত ডোজে গর্ভাশয় ক্ষতিগ্রস্ত হয়ে স্থায়ীভাবে বন্ধ্যাত্ব দেখা দিতে পারে। তবে সেটা কতটুকু কেমন মাত্রায় দেওয়া হয়েছে সেটার উপরেই ভিত্তি করে। অনেক সময় এর প্রভাবে প্লাসেন্টা ছিঁড়ে যায় বা ইনফেকশন হয়, যা ভবিষ্যতের গর্ভধারণের সম্ভাবনা কমিয়ে দেয়। কিন্তু আপনার স্ত্রী তেমন কিছু হয়নি, খারাপ হবে না আমরা আশাবাদী। তবে সময় লাগবে সে সুস্থ হতে। নিজেদের মধ্যে আপাতত অবশ্যই ডিস্টেন্স মেনটেন করতে হবে। আমি সকালে এমন কিছু হয়েছে বুঝতে পারলে কখনোই এতটা নর্মালি নিতাম না বিষয়টা। নর্মাল মিসক্যারেজ ভেবেছিলাম। এখন আপনার সিদ্ধান্ত, আপনি কি করবেন? ডাক্তার এতটুকু বলেই থামলো। কত সহজ সরল উক্তি। আবরাজ নির্বাক হয়ে তাকিয়ে ডক্টরের দিকে। শরীরের কোনো ক্ষত নেই,
কিন্তু বুকের ভেতরে এক অদৃশ্য আগুন পুড়ছে। কোনো কিছু না বলে সে কেবিন থেকে বেরিয়ে এলো। সাব্বির দাঁড়িয়ে বাহিরে। আবরাজ 2 কদম এগিয়ে যেতে আব্রাহাম কোথা থেকে এসে ভাইকে জড়িয়ে ধরল। সাব্বির ফ্যাল করে তাকিয়ে। এই একটা মানুষের সাথে সৃষ্টিকর্তার কতটা খেলবে কে জানে। ফিজাকে বাড়ি নিয়ে যাওয়া হবে, খিচুনি আর আসবে না, ঔষধ দেওয়া হয়েছে। আবরাজ বউকে কোলে তুলে গাড়ি অবধি নিয়ে এলো। পেছনে স্যালাইনের বোতল আব্রাহাম ধরে রেখেছে। আবরাজ সাবধানে গাড়িতে বসলো। আব্রাহাম মেহেরিন আর মহিতা বেগমকে নিয়ে অন্য একটা গাড়িতে বসলো। সাব্বির আবরাজের গাড়ি ড্রাইভ করছে। খান বাড়িতে এসে গাড়ি থামলো। ইলা বেগম, মিলন খান অস্থির পায়ে পায়চারি করছেন সদর দরজায়। গাড়ির শব্দে দুজনই বেরিয়ে এলো। ফিজার অবস্থা দেখে নিঃশ্বাস বন্ধ হয়ে আসার জোগাড়। রাত 1:30। আবরাজ বউ নিয়ে নিজের রুমে চলে গেল। একজন সার্ভেন্ট গেল ফিজার ড্রেস চেঞ্জ করতে। আবরাজ নিষেধ করে দিল। ইলা বেগম করতে চাইলেও দিল না। খাবার রেখে সবাইকে পাঠিয়ে দিল। দীর্ঘক্ষণ সময় পর বউকে ফ্রেশ করে স্যালাইন খুলে দিল। স্যালাইন শেষ হলে খাবার দিল। খুব অল্প পরিমাণে খেলো ফিজা। ক্লান্ত শরীর, খুব দ্রুত ঘুমিয়ে পড়ল সে। আবরাজ বইয়ের কপালে চুমু খেয়ে ফোনটা নিয়ে বেরিয়ে এলো। একদম নিচে গার্ডেনে এসে থামলো। সাব্বির তখনও অপেক্ষা করছে স্যারের জন্য। আবরাজ আসার পরপরই তাদের মধ্যকার কিছু কথোপকথন হলো। কে করেছে এই জঘন্য কাজ? উত্তর নেই। আবরাজ পাগল প্রায়। যেভাবে হোক খুঁজে বের করতে হবে। এরপর প্রায় আধা ঘন্টা পর আবরাজের ফোন বাজলো। আবরাজ বিরক্ত হলো বড্ড। ত্রিনা মেয়েটা আবার কেন কল করেছে? সে তো চিকিৎসার জন্য বলেছে। তাহলে আবরাজ কল রিসিভ করতে ওপাশ থেকে বলে উঠল, আবরাজ, কেমন লাগলো নিজের অস্তিত্ব হারানোর বেদনা? হার্টে পেন হচ্ছে বুঝি? ডু ইউ নো, আমিও আমার অস্তিত্ব, তুমিও আমার অস্তিত্ব। আমারও বুকে ভেতরে বড্ড জ্বলে। আমার রাতের ঘুম হারাম করে দিয়েছো তুমি। আবরাজ নিজের হাতের ফোনটা ছুঁড়ে ফেলে দিল দূরে। ফ্লোরে পড়ে থেতলে গেল সেটা। সাব্বির চমকে উঠল। চিন্তিত ভয়ার্ত দেখালো তাকে। ত্রিনা কল করেছে। কি এমন বলল যে আবরাজ রেগে গেল? সাব্বিরের গলা শুকিয়ে আসে। স্যার তার ভীষণ আপসেট আজ। সকালের পর থেকে সে নিশ্চুপ। সাব্বির সাহস সঞ্চয় করলো কিছু জিজ্ঞাসা করবে, তার আগে আবরাজ রাগে কাঁপতে কাঁপতে বলে উঠল, ওর সাহস কি করে হয় আমার অস্তিত্বের দিকে হাত বাড়ায়? জানে মেরে ফেলবো। জাস্ট ওয়েট অ্যান্ড সি। সাব্বির ফের চমকে উঠল। বিস্ময়ে হতভম্ব হয়ে গেল। মানুষ এমন হয়? ট্রিনার মতো সাই করা হয়? আবরাজের চোখ লাল হয়েছে। সাই চোয়াল শক্ত হয়ে আবরাজ সাব্বিরকে বলল, টিকিট রেডি করো, ফার্স্ট জার্মানি ব্যাক করতে চাই আমি। আবরাজ বাড়ির ভেতর চলে গেল। সাব্বির তপ্ত শ্বাস ফেলল। নিঃসন্দেহে ত্রিনার জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। এবার মিস্টার জিও কিছু করতে পারবে না। ঘুমিয়ে আছে ফিজা। বড্ড দুর্বল মেয়েটা। দুর্বল হওয়াটা কি খুব অস্বাভাবিক? গত 3 দিন নাগাদ মেয়েটাকে একটু একটু করে বিষ দেওয়া হয়েছে। এমন ভয়ঙ্কর কাজটা ত্রিনার দ্বারা সম্ভব? একা হয়েছে? এটার সাথে কি কেউ সামিল নেই? আবরাজ চোয়াল শক্ত করে রাখে। কিছু মানুষরূপী অমানুষ থাকে। এরা যে থালে খাবে সেই থালেই ফুটো করবে। আবরাজ আলতো করে বইয়ের শরীর থেকে কমফোর্টটা সরিয়ে দিল। সাধারণ পোশাক পরে আছে মেয়েটা, পাতলা একটা গেঞ্জি আর প্লাজো। আবরাজ গেঞ্জি সরিয়ে আলতো করে বইয়ের পেটের উপর হাত রাখলো। নিষ্পাপ এই অস্তিত্বটা তাদের ধরা দেওয়ার আগেই ঝরে গেল। কি ভয়ঙ্কর সে অনুভূতি! আবরাজ চুপচাপ বইয়ের পেটে ঠোঁট ছুঁয়ে দিল। আলতো করে জড়িয়ে ধরে পাশে শুয়ে রইল। ক্রোধিত হয়ে পুরুষটা আওড়ালো, তুই শুধু আমার সন্তানকে মেরেছিস না, আমার গোলকে, আমার ভবিষ্যৎকে, আমার স্বপ্নকে বিষ খাইয়েছিস। এখন তুই দেখবি এই আবরাজ খান কতটা ভয়ঙ্কর হয়। মুহূর্তে যেন রূপ বদলে নিল সে। রাগান্বিত স্বর কোমল হয়ে এলো। মোলায়েম স্বরে বলে উঠল, আমি তোর ভালোবাসা যতটা অবুঝ, ঠিক তোমার দুঃখে ততটা ভয়ঙ্কর বিপদ হতে প্রস্তুত। মেহেরিন এই প্রথম আব্রাহামের রুমে। অস্বস্তি নেই তেমন একটা মেয়েটার মধ্যে। ইলা বেগম নিজেই পাঠিয়েছেন মেহেরিনকে। সে নিঃসংকোচে এসেছে। তার মধ্যে তেমন প্রতিক্রিয়া নেই, বরং সে অস্থির। বোনের এমন অবস্থা হবে হয়তো সে কোনোদিনও কল্পনা করেনি। ফ্রেশ হয়ে এসে সে শুয়ে পড়ল। আব্রাহাম বসে আছে, চিন্তিত দেখাচ্ছে। মেহেরিনের মনের অবস্থা খুব খারাপ। বোনকে সে মায়ের পরে অনেক বেশি ভালোবাসে। বোন তাকে সেই ছোট্ট থেকে আদর যত্নে ভালোবেসে আগলে রেখেছে। আজ বোনের এমন অসহায়ত্ব সত্যি দুঃখজনক। তার উপর ইচ্ছে করে কেউ এমন করে মেহেরিনের কল্পনার বাইরে ছিল। কে দিল পয়জন? কেন করলো ছোট এ প্রাণটার সাথে এমন নির্মম অন্যায়? মেহেরিনের শ্বাস দীর্ঘ হয়, আঁখি কোটর ছলছল করে ওঠে। আব্রাহাম খেয়াল করলো মেহেরিনের গায়ে বাইরের সেই পোশাক, যার অবস্থা এমন, এইসবে পরে রাতে ঘুম অসম্ভব। লং কারুকাজ করা একটা গাউন। আব্রাহাম বিছানা ছাড়লো। নিজের আলমারি খুলে একটা শার্ট নিয়ে ফিরে এলো। এরপর মেহেরিনকে ডাকলো। নিজের হাতের শার্টটা এগিয়ে দিয়ে বলল, এটা পরে এসো, কমফোর্ট পাবা, নয়তো ঘুম হবে না। মেহেরিন হাসার চেষ্টা করলো। বলল, সমস্যা হবে না আমার, রাত তো প্রায় শেষ। মুখের উপর অকপট এমন কথা। আব্রাহাম অস্বস্তিতে পড়ল। কিছু না বলে শার্টটা আগের স্থানে গিয়ে রেখে এসে লাইট অফ করে শুয়ে পড়লো। মেহেরিন ভ্যাবাচাকা খেলো। এমন বিহেভিয়ার কেন করলো? আব্রাহাম কি কোনোভাবে এক্সপেকটেশন রেখেছিল মেহেরিন তার কথা শুনবে? মেহেরিনের খারাপ লাগলো। আব্রাহাম তো তার ভালোর জন্যই বলেছিল, কিন্তু আরেকবার জোর করতে পারত।
বহুদিন পর আবরাজ নিজের গোডাউনে এলো। রাতের শেষ প্রহর। সাব্বির ভাবেনি আবরাজ খাওয়ার পর মাত্র আবার ছুটে আসবে। তার বিশাল এই গোডাউনে 300-র অধিক কর্মচারী এবং 100-র অধিক গার্ড রয়েছে। পুরোটায় এরিয়া জুড়ে মানুষ। বলিষ্ঠ সুঠাম দেহের মানুষটার পেছনে 10 থেকে 12 জন গার্ড। সাব্বির একজনকে ইশারা করতে দুজনকে কালো মুখোশ পরিহিত একজনকে টেনে হিঁচড়ে নিয়ে এলো। আবছা অন্ধকার, তবে স্পষ্ট সব। আবরাজ চোখ বন্ধ করে বলে দিতে পারে এটা একজন মহিলা। আবরাজ চোয়াল শক্ত করে নিল, দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল সে। সামনের মানুষটার মুখের উপর থেকে কালো মুখোশটা সরিয়ে দেওয়া হলো। সাব্বির একটু চমকায় না, সে নিজেই তো ধরেছে মানুষটাকে। আবরাজ খুব সাবধানে পা ফেলে ফেলে সামনে এগিয়ে এলো। আবরাজকে দেখে মহিলাটা খুব জোরে জোরে কাঁদতে লাগলো। খুব বেশি বয়স না, 30+ হবে। খানবাড়িতে কাজ করে আজ 5 বছর হবে। বিশ্বস্ত হয়ে উঠেছিল মাত্র। কেউ হয়তো কল্পনাও করেনি এমন কিছু করবে এই সার্ভেন্ট। আবরাজ সযত্নে ওনার ডান হাতের কবজি বরাবর রিভলভার তাক করে ট্রিগার চাপলো। সাথে সাথেই আর্তনাদে ভরে উঠল পরিবেশ। আবরাজ মেঝেতে পড়ে থাকা একটা পাটের বস্তা তুলে সেটার একটা কোণ মুখে ঠেসে দিল মহিলার। এক হাত ধরে রেখেছে কার্ড, আরেক হাতে গুলি, মুখে বস্তা। কি ভয়ঙ্কর সেই দৃশ্য! নিঃশব্দে আর্তনাদ। কেউ শুনে না, দেখে না, টের পায় না কেউ। যেমন টের পায়নি সে নিজের অস্তিত্ব। একটু একটু করে নিঃশ্বাস নীরবে নিভে আসা। আবরাজ ফিরে আসে সেখান থেকে। এই হাত দিয়ে দ্বিতীয়বার কারোর ক্ষতি করা তো দূর, চিন্তাও করবে না। আবরাজ গেট থেকে বেরিয়ে আসার সাথে সাথে গেট বন্ধ করে দেওয়া হলো। গেটের বাইরে কোনো গার্ড এলো না। সাব্বির আবরাজের গা থেকে ওভারকোট খুলে নিজের হাতে নেয়। আবরাজ নিজের শার্ট ঠিকঠাক করে নেয়, নর্মাল ড্রেস আপ। শার্টের হাতে ফোল্ড করে কনুইয়ের উপর ভাঁজ করে রাখলো। স্বাভাবিকভাবে বলল, জনের সাথে কথা বলো, মিস্টার জি এর সব ডিল ক্যান্সেল করে ফাইনাল করে দাও। আজ থেকে কোনো কন্টেনার শিপ আরবাজ খান তাকে দিবে না। আজীবনের জন্য নিষিদ্ধ করলো আরবাজ খান তাকে। সাব্বির প্রথমে চমকে উঠল, পরবর্তীতে ঠিকই নিজেকে সামলে নিল। কিন্তু এতে শুধু মিস্টার জি এর ক্ষতি হবে না, আবরাজেরও হবে। এত এত শ্রমিকের দায়িত্ব তাকে নিতে হবে। সে যখন এসব ভাবনায় মতো, আবরাজ তখন আবারও বলল, এখানে সকল শ্রমিকদের বলে দিবে আজ থেকে কোনো পণ্য সামগ্রী বাইরে যাবে না। এখানে যা পণ্য আগে বাইরে যেত তা সব দেশে থাকবে। নতুন কোনো কোম্পানি স্টার্টের ফার্স্ট স্টেপ। ফিজা ঘুম ভেঙে আবরাজকে নিজের পাশে পেল। বসে আছে পুরুষটা। ফিজা আবরাজের মুখের দিকে তাকিয়ে প্রথম যে প্রশ্নটা মাথায় এলো সেটা হচ্ছে, আবরাজ কি ঘুমায়নি? চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? ফিজা উঠতে নিলে আবরাজ সাহায্য করলো। মুচকি হেসে জিজ্ঞাসা করলো, এত দ্রুত উঠে গেল আমার ফুল? গত পরশু থেকে শুয়ে বসেই দিন কাটছে আমার আবরাজ। ফিজা উঠে বসতে বসতে বলল। আবরাজ মাথা নেড়ে বলে, আইসি। তো কি করা যায় এখন? আপাতত কিছু না, ফ্রেশ হব আমি। আবরাজ বউকে একা ছাড়ার পাত্র না। কি? নিজেই খুব সাবধানে কোলে তুলে নিয়ে এলো ওয়াশরুমে। ফিজা একটু অবাক হয় না, অস্বস্তি লাগে না। স্বাভাবিক এটা। আবরাজ কাল থেকে তাকে নিচে হাঁটতে দিচ্ছে নাকি? মনে হচ্ছে যেন মাটিতে রাখলে পিঁপড়ে ধরবে, মাথায় নিলে উকুন। ফিজার মন গহীনে ফাঁকা লাগে, মুখ হাহাকার করে। ইস, আবরাজ নিশ্চয়ই নিজের অস্তিত্ব আসছে সোনার খুশিতে পাগল হতো। এখন এমন করছে, তখন নিশ্চয়ই আরো পাগলামো করতো। ফিজার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। কেন যে হলো এমন? ফ্রেশ হয়ে বেরিয়ে এসে ফিজাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। চুল শুকানোর আগেই ইলা বেগম হন্তদন্ত হয়ে ছুটে এলো খাবার হাতে। আরেকজন সার্ভেন্টও আছে, তবে প্রতিদিন যে মহিলা ফিজাকে খাবার দিত সে না। ফিজা তেমন পাত্তা দিল না বিষয়টা, নর্মালি নিল। যেহেতু বাড়িতে সার্ভেন্ট রয়েছে ঢের, সেজন্য এটা তেমন ভাবার বিষয়ও না। ইলা বেগম খাবার দিয়ে ফিজার ভালো মন্দ জিজ্ঞাসা করে চলে গেল। আবরাজ ফিজাকে খাইয়ে দিয়ে নিজেও খুব দ্রুত খাবার শেষ করলো। রেডি হয়ে ফিজার সামনে এসে দাঁড়ালো। বইয়ের কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, অফিস যেতে হবে সুগন্ধি ফুল, 3 দিন হয়ে যায় না। আপনি টেনশন করবেন না, আমি এখন সুস্থ আছি। ফিজার কথায় আবরাজ স্বস্তি পায়। আজ 3 দিন পর বউ তার সাথে এমন স্বাভাবিকভাবে কথা বলল। তার মন ফুরফুরি হয়ে গেল। গম্ভীর মুখে রসাত্মক কথা শোনা গেল। বাট আমাকে সামলানোর মতো না। বলতে বলতে হাত রাখে মেয়েটার ঘাড়ে। ফিজা বাঁকা চোখে সেদিকে এক পলক তাকালো। পুরুষটার মতিগতি সুবিধার ঠেকছে না। যখনই আবরাজ কাঁধের দিকে গাউনের ফিতা সরাতে যাবে, ফিজা গম্ভীর স্বরে ডাকলো, আবরাজ। বলো সুগন্ধি ফুল। শান্ত মাদকাসক্ত স্বরে বলল আবরাজ। ফিজার শরীর দুর্বল, তবুও ব্যক্তিগত পুরুষের ছোঁয়ায় মনটা যেন কেমন চনমনে হয়ে উঠল। কিছু আর বলার জন্য মুখ খুলতে পারে না। শরীর জুড়ে শীতল স্রোত বয়ে যায়। আবরাজ বইয়ের কাঁধ বরাবর বেশ কয়েকবার গভীর করে ঠোঁট বসিয়ে সরে এলো। 3 দিনের অসুস্থতায় বইয়ের ঠোঁট জোড়া ফ্যাকাশে হয়েছে, কেমন নির্জীব নিষ্ক্রিয় দেখাচ্ছে। আবরাজ থুতনিতে হাত রেখে ঠোঁটের উপর আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল। ফিজা বড্ড লজ্জায় পড়ল। কতদিন সে নিজের যত্ন করছে না। নিজের কেমন লাগলো। যেখানে সর্বদা আবরাজ পরিপাটি চকচকে জিনিস পছন্দ করে, সেখানে তার ঠোঁটে চুমু খাওয়া পুরুষ নিশ্চয়ই বাধ্য হয়ে চুমু খেলো। কিন্তু ফিজার ভুল ভাঙতে খুব বেশি সময় লাগলো না। আবরাজ পরপরই দীর্ঘ এক চুম্বন করে বইয়ের ওষ্ঠদয়। ফিজা মুখের ভেতরে ঠোঁট পুড়ে নিতে আবরাজ বিরক্ত হয়ে সরে এলো। ভ্রুজোড়া কুচকে জিজ্ঞাসা করলো, হোয়াট? রাতে আমি
নিজেকে গুছিয়ে রাখবো। ফিজা মিনমিন করে বলে। আবরাজ সাথে সাথে প্রশ্ন করে। এখন কি? ফিজা কিছু বলে না। আবরাজ বইয়ের মতিগতি বোঝার চেষ্টা করে, বুঝতে পারে না সে। ঠোঁট কামড়ে ধরে কিছু ভাবে, পরপরই আবার আঁকড়ে ধরল বইয়ের অধর। ফিজা এবারও ছুটাছুটি করলো। আবরাজ এবার ছাড়লো না। নিজের কাজ শেষ হতে সরে এলো। দুই হাতে মেয়েটার গাল চেপে ধরে নিজের দিকে টেনে নিল। চোখে চোখ রেখে দৃষ্টি স্থির করে বলে উঠল, তুমি আরবাজ খানের চোখে এমনিতেই পৃথিবীর সবচেয়ে সুন্দরতম নারী। এর বাইরে গিয়ে তোমার কোনো সৌন্দর্যের প্রয়োজন নেই, সুগন্ধি ফুল। ফিজা বিস্ময়ের চরম পর্যায়ে পৌঁছালো বোধহয়। সে কি তবে এতদিন ভুল ধারণা পোষণ করে এসেছে মনে? আবরাজ খান তার রূপের মোহ নয়, তাকে সত্যি ভালোবাসে? উত্তর নেই, দেয়নি এই পুরুষ উত্তর। আবরাজ এরপর গাঢ় চুমুখে বইয়ের কপাল বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে। ফিজা চিন্তায় মগ্ন। সত্যিটা কি? সত্যি আবরাজ খান তাকে ভালোবাসে নাকি শুধুমাত্র অভিনয়? মেহরিনের ঘুম ভাঙলো সকাল 8:30টায়, তাও আবার শাশুড়িটাকে। খাওয়ার জন্য তিনি মেয়েটাকে ডেকে চলেছে অস্থির হয়ে। মেহরিন উঠে বসলো দ্রুত। ঘুম ভেঙে বোঝার চেষ্টা করলো এটাও শ্বশুর বাড়ি। অস্থিরতা বাড়লো বই কমলো না। অপরাধ লজ্জায় মেয়েটার মাথা নুয়ে আসে। ইলা বেগম ভালো মানুষ, মেহরিন জানে, তবুও স্বল্পভাষী ভীতু স্বভাবের মেহরিন একদম স্তব্ধ হয়ে গেল। শাশুড়ি ছেলের বউকে ঘুম থেকে ডেকে তুলছে, লজ্জার ব্যাপার এটা মেহরিনের দৃষ্টিতে। মিনমিন করে বলল, সরি আন্টি। কেন? ইলা বেগম ভ্রু কুচকে গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলো। মেহরিন ফেল করে তাকিয়ে থাকে। ইলা বেগম তাগাদা দিতে মেহরিন ওয়াশরুমে গেল। ইলা বেগম মুচকি হেসে রুম থেকে বেরিয়ে গেল। ফিজা সারাদিন নিচে আসতে পারেনি, রুমে শুয়ে বসে দিন কেটেছে। মেহরিন ইলা বেগমকে সঙ্গ দিয়েছে। আবরাজ সময় সময় ফোন করেছে। মহিতা বেগম দুপুরে চলে গিয়েছে। মেয়ের শ্বশুর বাড়িতে থাকাটা তিনি ভালো মনে করেন না। ফিজা সন্ধ্যায় মেহরিনকে বলে কয়ে নিচে আসার জন্য রাজি করালো। ধীরে ধীরে হেঁটে এসে সোফায় বসলো। রোজকার ন্যায় সন্ধ্যায় কলিং বেল বাজলো। সার্ভেন্ট দরজা খুলে দিল। মিলন খান এসেছে। হাতে করে সব সময়ের মতোই পুত্রবধূর জন্য বাইরে থেকে ভাজা পোড়া নিয়ে এলো। এসেই পলিথিন খুলে নিয়ে বসলো। মেহরিন বোনের পেছনে দাঁড়িয়ে গরম গরম পাকোড়া নিজ হাতে তুলে ফিজাকে দিল। ফিজা মুচকি হেসে হাতে নিল সেটা। মিলন খান দেরি করে না, টুপ করে ফিজার কপালে স্নেহের চুমু খেলো। এরপর মেহরিনের হাতেও দিল। মেহরিন একটু অপ্রস্তুত হলো। আজ মিলন খানই তাকে সকালে বাড়ি যেতে নিষেধ করে গিয়েছে। মেহরিনের অস্বস্তি হচ্ছে বুঝতে পেরে মিলন খান বলল, আমার 2টা আম্মা। মেহরিনের বড্ড প্রশান্তি এলো মনে। সে বাবার আদর স্নেহ মমতা কিছুই পায়নি। এখন মনে হচ্ছে সেটা পুষিয়ে যাবে শ্বশুর নামক মানুষটাকে দিয়ে। মিলন খান যেতে একজন সার্ভেন্ট এলো। ইলা বেগমও এলো। তিনজন চা হাতে আড্ডায় বসলো। ফিজা বেশ অবাক হলো। প্রতিদিন তাদের যে চা দেয়, তাকে যে সার্ভেন্ট রুমে খাবার দিত, সেই মহিলাকে আজ একবারও দেখল না সে। ফিজা ইলা বেগমকে জিজ্ঞাসা করলো, আম্মু, সুমি আপাকে যে দেখলাম না, উনি কি ছুটিতে? আর বলিস না, কাল রাতেই নাকি ও গ্রামে চলে গিয়েছে, আর কাজ করবে না। ফিজা ছোট করে জবাবে বলল ও। এরপর আর কোনো কথা হলো না এ ব্যাপারে। গাড়ি চলে। আব্রাহাম আবরাজ দুজনেই বসে গাড়িতে। আবরাজের কোলের উপর ল্যাপটপ। আবরাজ কিছু দেখছে, তবে ভদ্রতার খাতিরে আব্রাহাম সেদিকে তাকায় না। আব্রাহাম সিটে মাথা এলিয়ে রাখা অবস্থায় বলে উঠল, ভাইয়া। হ্যাঁ বলো। আবরাজ ল্যাপটপ স্ক্রিনে দৃষ্টি স্থির রেখে বলে, তুমি ওখানে না যাও। যেতে হবে। আব্রাহাম বলল। আবরাজের সোজাসাপটা জবাব। আব্রাহাম চিন্তিত স্বরে বলে উঠল, জুনাইদ এখনো এখানে রয়েছে। আবরাজ ল্যাপটপের শাটার বন্ধ করলো। এবার ঘাট বাঁকিয়ে আব্রাহামের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, আমার সুগন্ধি ফুল নিজেকে সেভ করতে জানে, আমার জন্য আমার সুগন্ধি ফুল নিজেকে আগলে রাখবে। আবরাজ যখন বাড়ি ফিরল, তার বউ তখন লিভিং রুমে বসে। আবরাজ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বইয়ের দিকে একবার, এরপর মায়ের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলো, নিচে নিয়ে এসেছে কে ওকে? ইলা বেগম আর চোখে চাইল ফিজার দিকে। নিচে তিনি নিয়ে আসেনি, ইচ্ছেও ছিল না নিয়ে আসার, তবে ফিজার বারবার বলাতে তিনি না করতে পারেনি। মেহরিনও চুপ। ফিজাকে কিছু বলার আগে নিজে থেকে জবাব দিল, আমি এসেছি আবরাজ, কেউ নিয়ে আসেনি। আপনি খাবেন এটা? একটা দিই? বলতে বলতে একটা পাকোড়া হাতে উঠে এলো। আবরাজ মুখ ঘুরিয়ে নিল। প্যান্টের পকেটে হাত গুজে ফিজাকে উপেক্ষা করে সিঁড়ি বেয়ে চলে গেল নিজের রুমের দিকে। ফিজা ঠোঁট গোল করে নিঃশ্বাস ছাড়ে। এরপর নিজের মুখে পুড়ে নিল সেটা। আস্তে আস্তে পা ফেলে সিঁড়ির দিকে এলো। পেছনে ইলা বেগম রুমের সামনে রেখেই তিনি চলে গেল। ছেলের মতিগতি ভালো নয়। ফিজা রুমে ঢুকে গিয়ে বিছানায় বসে গেল। আবরাজ রুমে নেই, ওয়াশরুমে সে। বেরিয়ে এলো 10 মিনিট পরে। এসেই কোনো দিকে না তাকিয়ে লাগেজ বের করলো। আলমারি খুলে সেখান থেকে কয়েক সেট কাপড় নিয়ে নিল। সেটাতে হালকা গোলাপি রঙের টাওয়েলটা একটানে খুলে প্যান্ট পরে নিল। ফিজা ঠোঁট কামড়ে ধরে অন্যদিকে তাকিয়ে রইল। নির্লজ্জ বেহায়াপনার একটা সীমা থাকা জরুরি, যা এই পুরুষের মধ্যে বিরল। ফিজা যখন আবরাজের দিকে তাকালো, তখন দেখলো আবরাজ শার্টও পরে নিয়েছে, চুল ঠিকঠাক করে পারফিউম দিচ্ছে। ফিজা বুঝে না কোথায় যাচ্ছে আবরাজ, কেনই বা যাচ্ছে। তাকে কিছু বলেও নি আগে। ফিজা জিজ্ঞাসা করলো, আপনি কোথাও যাচ্ছেন? হ্যাঁ। কোথায়? আগে বলেননি তো।
আবরাজের নির্লিপ্ত কণ্ঠে ফিজার বুক দূর দূর শুরু হলো। অস্থির লাগে, তবুও নিজেকে সামলে প্রশ্ন করে। আবরাজ আবারও আগের ন্যায় কণ্ঠে জবাব দিল, গত 4 বছর যেখানে ছিলাম। এভাবে কিভাবে আপনি ছেড়ে যেতে পারেন আবরাজ? তাহলে ভালোবাসেন না আমায়? আবরাজ একটু আগে পরিহিত শার্টের বোতামগুলো খুলতে খুলতে এগিয়ে আসে ফিজার দিকে। এরপর মেয়েটার শরীরের উপর উঠে হাত চেপে ধরল বিছানার সাথে। ফিজা চমকে উঠল, তার অন্তরাত্মা কাঁপে। এই মুহূর্তে কিছু করবে নাকি আবরাজ? এতটা পাষাণ নয় আবরাজ, তবুও মেয়েটা ভয়ে আছে। এই মুহূর্তে কিছু করলে তাকে মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হবে। আবরাজ ফিজার ভাবনার মাঝে কপালে চুমু খেলো, একদম শান্ত নিস্তেজ গলায় ডাকলো, সুগন্ধি ফুল। ফিজা কথা বলতে পারে না, গলা কাঁপছে। এতটা আবেগী আবরাজকে সে কখনোই দেখেনি। এভাবে একদম মানাচ্ছে না তার অসভ্য পাষণ্ড আবরাজ খানকে। ফিজা আবরাজের চোখের দিকে তাকিয়ে আবরাজ বউয়ের দেহটা নিজের উন্মুক্ত লোমহীন বক্ষে চেপে ধরল। আচমকা এমন ঘটনা একটু হকচকিয়ে গেল ফিজা। নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে বউকে নিজের সাথে ধরে রইল। ঘনিষ্ঠতা বাড়তেই ফিজার মনটা কেমন করলো। কিছু হারিয়ে যাওয়ার বেদনা যেন বুকটা বড্ড ফাঁকা মনে হলো। আবরাজ এর মধ্যে বলে উঠল, তোমার কষ্ট দেওয়ার প্রতিটা মানুষকে একটা মূল্য দিতে হবে সুগন্ধি ফুল। নিস্তব্ধ পরিবেশটা ফিজার নিকট বড্ড ভয়ঙ্কর লাগলো। সাথে সাথে আবরাজের পিঠে হাত রাখলো, আঁকড়ে ধরলো নিজের সাথে। অসহায় কণ্ঠে বলে উঠল, কি হয়েছে? আপনি এমন কেন বলছেন? কি হয়েছে আমার? আবরাজ চোখ বন্ধ করে ঢোক গিলে নিল। নিজেকে সামলে নিয়ে জড়িয়ে ধরা অবস্থায় বউয়ের চুলের ভাঁজে মুখ গুজে ঘাড়ে ঠোঁট ছুঁয়ে দিল। মোলায়েম স্বরে বলল, একা থাকা যায় না তো, খুব তাড়াতাড়ি আরবাজ খান তার সুগন্ধি ফুলের কাছে ব্যাক করবে। আরবাজ খানের সুগন্ধি ফুল। ফিজা আবরাজের কথায় না হেসে পারল না। কি অদ্ভুত সব কথাবার্তা, ঘুরে ফিরে সব এক জায়গায় চলে আসে। আবরাজ বউকে স্বাভাবিক হতে দেখে বলে, যেতে হবে 10টায় ফ্লাইট। অপেক্ষা করে থাকবো। ফিজা চোখ বন্ধরত অবস্থায় বলে। আবরাজ বউকে ছেড়ে দিয়ে আবারও ঠোঁট ছুঁয়ে দেয় বউয়ের কপালে, ফোলা গালে। অসুস্থতার জন্য মুখের অবস্থা করুন। আবরাজের ভালো লাগে। চিকনা শরীর হঠাৎ একটু পরিবর্তন আসা শুরু করেছিল মাত্র, হয়তো মাতৃত্বের ছোঁয়া গায়ে লেগেছিল বলে। কিন্তু সর্বশেষ সেটা আর কপালে সইল না। আবরাজ সব ভাবনা বাদ দিয়ে বলল, আমার জন্য। ফিজা মৃদু হেসে মাথা নাড়ল। বুকের ভেতর রক্তক্ষরণ, অথচ হাসি মুখে বিদায় দিতে হচ্ছে অপ্রিয় থেকে প্রিয় হওয়া সেই ব্যক্তিগত পুরুষকে। আবরাজের লাগেজটা এসে সাব্বির বাইরে থেকে নিয়ে গেল। ফিজা আবরাজের পেছনে আসতে নিলে আবরাজ বলে উঠল, একদম নড়বে না, নিচে যাবে না একদম। আম্মু নয়তো মেহরিন থাকবে তোমার সাথে। কিছু প্রয়োজন হলে তাদেরকে বলবে, নয়তো সার্ভেন্টকে ডাকবে। নেক্সট টাইম তোমাকে নিয়ে কোনো রিস্ক নিতে রাজি নই আমি। ফিজা আবারও বিছানায় বসে গেল। আবরাজ শেষবারের মতো বইয়ের কপালে আবার চুমু খেলো। এরপর হাসি হাসি বদনখানি নিয়ে কক্ষ ত্যাগ করলো। ফিজা ফ্যাল করে শুধু তাকিয়ে রইল। রাত অনেক হয়েছে, সবার খাওয়া দাওয়া শেষ। সব দিক গুছিয়ে ইলা বেগম ফিজার রুমে এলো। খাবার দিয়েছিল, তারপর আর আসা হয়নি। এখন এসে দেখলো মেহেরিন বসে আছে। ইলা বেগম অবাক হলো, মেহেরিন রুমে না গিয়ে এখানে বসে। আব্রাহামের সাথে আবার ঝামেলা হলো কি কে জানে। যদিও আব্রাহাম মেহেরিন দুজনেই শান্ত, তারপরেও আব্রাহাম আবার রাগীও বটে। তিনি মেহেরিনের সাথে কথা বলে বুঝতে পারলেন আসলে তেমন কোনো ব্যাপার নেই। মেহেরিন বোনের সাথে থাকতে এসেছে। এক পর্যায়ে মেহেরিন বলে উঠল, আন্টি আমি থাকি আপুর সাথে। ইলা বেগম মৃদু হেসে বলে উঠল, তার কোনো দরকার নেই, আমি থাকছি, তুমি যাও। মেহেরিন আর কিছু বলার মতো মেয়ে নয়, চুপচাপ বেরিয়ে এলো। পেছনে শাশুড়ি বউয়ের আড্ডার আওয়াজ বলছে দুজনের মধ্যে সম্পর্ক ভালো রয়েছে। মেহেরিন রুমে এসে লাইট অফ দেখলো, ড্রিম লাইটও বন্ধ, কিছু দেখা যাচ্ছে না, হাতে নেই মোবাইল। সে দরজা হাতড়ে কোনো রকম একটু এলো। রুমের মধ্যেখানে এসে মেহেরিন শক্তপোক্ত কিছুর সাথে খুব জোরে ধাক্কা খেলো। চমকে উঠলো মেহেরিন। ভূতের ভয় আগে থেকে রয়েছে মেয়েটা। সেক্ষেত্রে চোখ বন্ধ করে কান চেপে ধরে বলতে লাগলো, আব্রাহাম, ভূত ভূত ভূত। এই চুপ বেয়াদব মেয়ে, জাস্ট স্টপ ইট মেয়ে। মেহেরিন তখনও বলেই যাচ্ছিল। আব্রাহামের ধমকে চুপসে গেল বেচারি। আব্রাহাম লাইট অফ করে রাগি চোখে মেহেরিনের দিকে তাকালো। মেহেরিন লজ্জায় মাথা নত করে নিল। আব্রাহাম ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলে উঠল, কোথায় গিয়েছিলে তুমি? রাত কটা বাজে দেখছো? ইয়ে মানে আপুর মেহেরিন মিনমিন করে বলতেই যাচ্ছিল, তখন আব্রাহাম ধমকে উঠল, বলল, এই তোতলাবে না একদম, ডিরেক্ট কথা বলবে। সহজ সরল মানুষ যেমন সবকিছু স্বাভাবিকভাবে নেয়, আবার কিছু কথা খুব গভীরভাবে দাগ কাটে তাদের মনে। আব্রাহামের ধমকের প্রতিটা কথায় হঠাৎ করে মেহেরিনের মন খারাপ হলো। কিছু না বলে গিয়ে বিছানার একপাশে শুয়ে পড়ল গুটিসুটি মেরে। আব্রাহামের রাগ আরো বাড়ল বই কমল না। দরজা বন্ধ করে এলো ঠাস করে। এরপর লাইট অফ করে সোফায় গিয়ে শুয়ে পড়ল। মেহেরিনের এবার কান্না পেল। আব্রাহাম কি কোনোভাবে তাকে মনের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছে, যার জন্য সে এখন বিরক্ত তার উপর?
আবরাজ দাঁড়িয়ে বিশাল রাজপ্রাসাদের ন্যায় দেখতে বাড়িটার সামনে। গেট থেকে শুরু করে গার্ড দিয়ে পুরো বাড়িটা ঘিরে আছে। এই বাড়িটাতে একসময় তার রাজত্ব চলতো, সেও থাকতো এখানে, কিন্তু সময়ের সাথে সাথে সে নিজেকে যথাসাধ্য এটা থেকে দূরে নিয়ে এলো। ছোট একটা সুখ নীড় বাঁধলো, স্বপ্ন দেখলো, বিয়ে করা স্ত্রীকে নিয়ে সংসারও করলো, তবে খুব বেশি দিন নয়, এটাও শেষ করে দিল। এই সব তো তার বা হাতের খেল তৈরি করা, কিন্তু তার সন্তান, এটা সে কিভাবে মেনে নিবে, প্রশ্রয় দিবে? কখনোই না। প্রয়োজনে আবারও আগের রূপে ফিরবে আবরাজ খান, তবুও সন্তান হত্যার বিচার সে নিজে করবে। গাড়ি থেকে নামার আগেই জন আবরাজের হাত ধরল। এই প্রথম আবরাজের কোনো কাজে সে অমত পোষণ করলো, ভয় পেল, বাধা দিল, বলল, স্যার আরেকবার ভাবুন, এখানে যাওয়া মানে আপনি আগের অবস্থানে ফিরে যাওয়া। প্রয়োজনে সেটাই হবে। কথাটা বলেই আবরাজ জনের হাত ছাড়িয়ে নিল। রোলস রয়েস কারটা থেকে নেমে সে গেটের দিকে এগিয়ে এলো। আস্তে আস্তে গায়ের ব্লেজারটা খুলতে শুরু করলো। গার্ড কজন সামনে এলো। আবরাজ ভয়ঙ্কর দৃষ্টিতে তাকাতেই সবাই সরে দাঁড়ালো। একটা সময় আবরাজ খানের কথাতে উঠতে বসতো তারা। পুরনো খাতিরে শুধু বলল, ইলস বি ফাইন, গো ব্যাক টু গুড। ডোন্ট স্টপ মি। ব্যাস এইটুকু কথায় গার্ড মাথা নিচু করে নিল। আবরাজ ব্লেজারটা হাতের ভাঁজে নিয়ে হাঁটা ধরলো বাড়ির ভেতরের উদ্দেশ্যে। গার্ড পেছন থেকে কাউকে কল দিল সাথে সাথে। বাড়ির ভেতর রয়েছে 7 থেকে 8 জন সার্ভেন্ট। আবরাজকে দেখে সবাই হতভম্ব হয়ে একে অপরের দিকে চাওয়াচাই করে। সাথে সাথে সবাই দৌড়াদৌড়ি করে কিচেনের দিকে ছুটল। আবরাজ গিয়ে নরম তুলতুলে গদির সোফায় আয়েশ করে বসলো। সার্ভেন্ট সবাই ফিরে এলো। মনে হয় 2 মিনিটের মাথায়। সবার হাতে রয়েছে কিছু না কিছু, হট কফি, কুল ড্রিঙ্কস, শরবত, কারোর হাতে বা টাওয়েল, কেউ বা পানির গ্লাস। আবরাজ সেদিকে একবারও তাকালো না। নিজের হাতের ফোনটায় দৃষ্টি স্থির রেখে জিজ্ঞাসা করলো, হোয়ার স্ত্রী না? ম্যাম ইজ ইন দ্য গেম রুম স্যার। একজন সার্ভেন্ট বলল। আবরাজ সাথে সাথে উঠে দাঁড়ালো। দোতলা সিঁড়ির সাথে তাদের গেম রুম। মুখস্থ আবরাজের এই বাড়ির প্রতিটা কোণা। হনহনিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। কাচের দরজাটা ঠেলে নিঃশব্দে ভেতরে প্রবেশ করে কোনো দিকে না তাকিয়ে দেয়ালের সাথে সেট করা সোফায় ছুঁড়ে ফেলে দিল হাতের ব্লেজারটা। সাদা শার্টটা হাতা ফোল্ড করতে করতে একদম গিয়ে বিলিয়ার্ড টেবিলের সামনে দাঁড়ালো। চীনা কিউ স্টিক দিয়ে সবে মাত্র একটা বল ফেলতে যাচ্ছিল পকেটে, তখন আচমকাই কেউ সামনে চলে আসায় চমকে উঠল সে। মনোযোগ বিচ্ছিন্ন হলো। বলটা গড়িয়ে গিয়ে বিলিয়ার্ড টেবিলের সামনে দাঁড়ানো ব্যক্তিটার বরাবর সামনে স্টপ হলো। টিনা বিরক্ত হয়ে নিচের দিকে তাকিয়ে থেকে চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে বিরক্তি প্রকাশ করে বলে উঠল, হু আর ইউ? ইটস মি, আবরার খান। টিনা কল্পনাও করেনি, কখনো ভাবনায় আসেনি এটা আবরাজ হবে। ভেবেছিল খুব বেশি হলে জুনায়েদ হবে, নয়তো কোনো গার্ড। কিন্তু আবরাজ গম্ভীর রাশভারী কণ্ঠ, মেয়েটার আত্মা পর্যন্ত কেঁপে উঠল। কিউ স্টিকটা হাত থেকে টেবিলে গড়িয়ে পড়ল। ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়িয়ে নিজের চোখকে অবিশ্বাস করতে পারল না। অস্ফুটে মুখ দিয়ে বেরিয়ে এলো, আবরাজ? ইয়েস। আবরাজ ঠোঁট চেপে ধরে অদ্ভুত হাসলো। টিনার শরীরের প্রতিটা লোমকূপ শিরশিরানি হলো। সে নিজেকে যথাসাধ্য সামলে রাখার চেষ্টা করলো। আবরাজ নিশ্চয়ই জানে না তার বউকে স্লো পয়জন দেওয়া হয়েছে। অবশ্য জানার কথাও না, না জানার জন্যই তো এই পন্থা অবলম্বন করেছে সে। তবে কি অন্য কোনো কারণ? সে নিজেকে স্বাভাবিক দেখিয়ে জিজ্ঞাসা করলো, তুমি এখানে? আসতে তো হতোই। তার পাগল মন আবরাজ খানের একটু আহ্লাদে স্বরে গলে উঠল। আমি জানতাম আবরাজ, ওই মেয়েতে তুমি বেশি দিন আটকে থাকতে পারবে না। বেশ আগ্রহ নিয়ে সে বলে উঠল। আবরাজ ঠোঁটের কোণে অদ্ভুত হাসি ঝুলিয়ে ধীর পায়ে এগিয়ে এলো। ত্রিনা দ্রুত পা ফেলে বিলিয়ার্ড টেবিলের মাঝামাঝি এসে আবরাজের কোমর জড়িয়ে ধরল। নেশাতুর ভঙ্গিতে এক হাত ছুঁয়ে দিল পুরুষটার উন্মুক্ত বুকে। আবরাজ চোখ বন্ধ করলো। তার চোয়াল অনুমান করা গেল খুব কঠিন। ত্রিনাকে এসে দ্রুত নিজের থেকে ছাড়িয়ে নিল। হাত একটা আলগোছে ধরে বলল, এখানে না। ত্রিনা অস্থির। বহুদিন হয় সে পুরুষের ছোঁয়া পাচ্ছে না। জুনায়েদ নেই, তার উপর মিস্টার জি তাকে বাইরে যেতে দিচ্ছে না, এক প্রকার আটকে রেখেছে তাকে অসুস্থতার নাম করে। তাই বাইরে যাওয়ার সুযোগ সে হাতছাড়া করলো না। তাছাড়া আবরাজ খানের মতিগতি কখন আবার ঘুরে যায় তার ঠিক নেই। একবারের জন্য হলেও তারই পুরুষকে চাই। যেখানে আবরাজ খান নিজে তার সঙ্গ দিতে এসেছে, সেখানে এই সুযোগ হাতছাড়া করার মানেই হয় না। কে বলতে পারে হয়তো এটাকে এসে কাজে লাগিয়ে আবরাজ খানকে আজীবনের জন্য নিজের করতে পারে। চালাক নারী বুঝলই না আবরাজ কেন এলো। কিছুই মেয়েটার মাথায় এলো না। আবরাজের হাত টেনে ধরে বেরিয়ে এলো। আবরাজ বাঁকা হাসলো। মেয়েটা আসলেই পাগল। তার অস্তিত্বকে মেরেও কি অবলীলায় তার সাথে কথা বলছে, বাইরে যাচ্ছে। একটু ভয় হচ্ছে না? ভাবছে না কিছু? গাড়ির নিকটে আসার আগে গেটে তাদের আটকে দিল গার্ড। আবরাজ তৎক্ষণাৎ জনকে ব্লুটুথের সাহায্যে সচেতন করলো। ত্রিনা একজন গার্ডকে ততক্ষণে থাপ্পড় মেরে দিয়েছে। তারই বাবার খেয়ে তার সাথে ঘাড় উঁচু করে কথা হচ্ছে। মেয়েটা সহ্য হলো না।
সামান্য একটা ব্যাপারে মেয়েটা কতটা ডেসপারেট। আবরাজ ঠোঁট কামড়ে ধরে প্যান্টের পকেটে হাত গুজে এগিয়ে এলো। তারপর নিজ দায়িত্বে বেরিয়ে এলো ট্রিনাকে নিয়ে। গাড়ি ফাঁকা। ট্রিনা চোখ মুখ কুচকে বিরক্তি প্রকাশ করলো। আবরাজ ড্রাইভিং করবে, তাহলে তো গাড়িতে কিছু করা যাবে না, অপেক্ষা করতে হবে। ট্রিনা অন্য সকল বিষয়ে অধৈর্য হলেও আবরাজ খানের জন্য সব ধৈর্য ধরে করতে রাজি। চুপচাপ বসে গেল গাড়িতে। আবরাজ গাড়ির চাবি ঘোরালো। চোখে কালো সানগ্লাসটা পরে স্টিয়ারিং ধরলো। আবরাজের প্রতিটা কাজে ট্রিনা আকর্ষিত হয়। আবরাজ খানের প্রতি তার দুর্বলতা এটাই প্রমাণ করে সেই পুরুষটার জন্য সব করতে পারে। ফিজার মন খারাপ, শরীর দুর্বল, তবুও সারাদিন অপেক্ষা করে আবরাজকে কল দিবে। ঘুমালো পর্যন্ত না মেয়েটা। কল মিস হবে ভেবে। মেহেরিনও সাথেই আছে, চলে যাবে মেয়েটা। আজ সারাদিন বোনের সাথে ছিল সে। আব্রাহাম গত রাতের পর আর খোঁজ করেনি মেহেরিনের। এতে আরো অভিমান জমেছে মেয়েটার মনে। ফিজা বোনকে যাওয়ার ব্যাপারে কিছু বলে না, বলার অধিকারও নেই। এখন তো শুধু মেহেরিন তার বোন না, এই বাড়ির বউ, যা ইচ্ছে করতে পারে। তবে মন খারাপ দেখে মেহেরিনকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোর? আপুকে বল। কিছু না আপু। ভাবনায় বিভোর থাকা মেহেরিন অপ্রস্তুত হয়ে সাথে সাথে জবাব দিল। কথার টোন কেমন লাগলো ফিজার? বোন তার সহজে মন খারাপ করে না, চুপচাপ থাকে, তবে মলিন হয় না। বিচক্ষণ রমণী ফিজা ছোট থেকে বোনকে চিনে। তাচ্ছিল্য হেসে বলে উঠল, আপুকে মিথ্যা বলতে শিখে গেছিস এখন? আপু উনি আমার মনের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেনি তো, জানো একটু কিছু হলে কেমন ডাক দেখায়। সহজ সরল তো মেহেরিন, একদম সাদাসিধা টাইপ। যেখানে ফিজা 4 বছর হাজবেন্ডের অবহেলা পেয়েও কখনো মুখ ফুটে কাউকে কিছু বলেনি, সেখানে মেহেরিন বিয়ের 1 সপ্তাহের মাথায় বোনের সাথে কত সুন্দর কথা বলছে। এমন সহজ সরল বোনের অসহায় কণ্ঠ ফিজার বুকে বাঁধল। বোনের মাথায় হাত বুলিয়ে দিল, বলল, তেমন কোনো ব্যাপার না, ঠিক হয়ে যাবে সব, চিন্তা করিস না। আব্রাহাম ভালো ছেলে। বোনকে বলে তো দিল, তবে সে নিজেও চিন্তিত হলো এই ব্যাপারে। সত্যি ভাবার বিষয়। জোর করে বিয়ে করে এখন তারই বোনের সাথে রাগ দেখায়। সবে মাত্র হাত রেখেছিল পুরুষটার শক্তপোক্ত লম্বা চওড়া লোমহীন বক্ষে। সাথে সাথে তীব্র যন্ত্রণা উদর জর্জরিত হলো। চোখ দুটো বেশ বড় বড় আকৃতি। হেঁচকি উঠল একবার, পরপর 2-3 কদম পিছিয়ে গেল রমণী। অবাক হয়ে সামনে পুরুষটার দিকে তাকিয়ে নিজের বাঁ হাতটা চোখের সামনে ধরল। হতবিহবল দুর্বল দৃষ্টিতে তাকিয়ে মেয়েটা। সামনে পুরুষের চোখে মুখে আনন্দ। তার সন্তান হত্যার প্রতিশোধ নিতে সক্ষম সে মার্ডার করেছে। তবে আজকের মতো শান্তি বুকে কখনোই আসেনি। নিজের অস্তিত্ব দুনিয়া দেখার আগে তার থেকে কেড়ে নেওয়া হয়েছে। সে অনুভব করতে পারেনি, ছুতে পারেনি। ভাগ্যের জোরে অর্ধাঙ্গিনী বেঁচে গেল। তবুও সন্তান হত্যার প্রতিশোধের আগুন যে নেভার নয়। তার জীবন থেকে 4টা বছর নিয়ে নিল, প্রাণে মারতে চাইলো, 1টা বছর কমায় রাখলো। ড্রাগস স্মাগলিং, যত রকম বেআইনি কাজ তাকে দিয়ে সেরে নেওয়া যায় নেওয়া হলো। যদিও এসব নিয়ে তার আক্ষেপ নেই কোনো, কিন্তু এত ছাড় দেওয়ার পরেও সে কি পেল? নিজের অস্তিত্বটা পর্যন্ত কেড়ে নিল, যা শুরু হওয়ার আগেই শেষ করে দিল। একটা ছোট হার্টবিট হওয়া মাত্রই দুমড়ে মুচড়ে নীরবে নিভিয়ে দেওয়া হলো। মায়ের মাতৃত্ব স্বাদ উপভোগ করার আগে সমাপ্ত করে দিল। বাবা হওয়ার সংবাদ সে পেল না, উপভোগ করতে পারল না, তার আগে সব শেষ। একটা কোল খালি করে দিল। যাদের কষ্ট দিল তাদের তো কোনো দোষ নেই, তাহলে সে কি করে এটা মানবে? পাপ তো বহু করলো, এবার না হয় আরো একটু করে নেওয়া যাক। গার্ডকে ইশারা করে বলে উঠল, এর বডিটা এমন টুকরো করবে ঠিক যতটা টুকরো করলে ছুঁয়ে দেখা অসম্ভব, যেমনটা আমি পারিনি আমার সন্তানকে ছুঁইতে। আবরাজ কোথায় তুমি? ভয় করছে আমার, প্লিজ ডোন্ট গেম উইথ মি। ট্রিনা 2 হাতে নিজের কান চেপে ধরে চিৎকার করে বলছে, নেই কেউ এখানে। হ্যালুসিনেশন হলো এমন এক মানসিক অবস্থা যেখানে কেউ বাস্তবে না থাকা কিছু দেখে, শোনে, গন্ধ পায় বা অনুভব করে, যেটা কেবল তার নিজের মস্তিষ্কে ঘটে, কিন্তু অন্য কেউ সেটা অনুভব করতে পারে না। একটু আগে তাকে আবরাজ এখানে নিয়ে এসে কোথাও একটা চলে গিয়েছে, অথচ ট্রিনা নিজের রোগের বশবর্তী হয়ে এসব ভাবছে। ট্রিনা শুনতে পাচ্ছে হঠাৎ কেউ যেন ফিসফিস করে বলছে, তুমি মূল্যহীন, নিজেকে শেষ করো। কোনো পুরুষালী স্বর। ট্রিনা পাগলের মতো এদিক ওদিক ছুটে। এটা ঘটে যখন মস্তিষ্কের সেন্সরি প্রসেসিং এলাকা যা দেখে, শুনে, ছোঁয়ার অনুভব করে অতিরিক্ত উত্তেজিত বা ভুলভাবে স্বয়ংক্রিয় হয়। যেমন ট্রিনা একটু আগে কল্পনা করেছে আবরাজ তাকে মেরে ফেলতে চাইছে, ছুরি দিয়ে আঘাত করেছে। আসলেই কিন্তু আবরাজ ঘটনাটা ঘটিয়েছে, শুধু তার সাথে নয়, এটা ট্রিনা নিজের সাথে কল্পনা করে হ্যালুসিনেশন করছে। আতঙ্ক, অবসাদ, সন্দেহ, রাগে মেয়েটার বাস্তবতা খুঁজে পাচ্ছে না। অসুস্থতার জন্য আরও বিগড়ে গিয়েছে পরিস্থিতি। যেহেতু ট্রিনার মানসিক সমস্যা আছে, সে আগে পাপ অন্যায় করেছে, এখন সে নিজে হ্যালুসিনেশনের শিকার হয়ে মনে করছে তার শাস্তি হচ্ছে। ঘরটা অন্ধকার, জানালার পর্দা বাতাসে হালকা দুলছে। টিকটিকির ডাকে এক অদ্ভুত থমথমে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ছে ঘরে। সবসময় সুন্দর করে মাস্কারা লাগিয়ে আর্ট করে রাখা চোখ লাল হয়ে খুব বিশ্রী লাগছে।
সদা সর্বদাই নিজের ঠোঁটগুলোকে লিপস্টিকে রাঙিয়ে রঙিন সুন্দর আকর্ষণীয় করে রাখা ঠোঁটের অবস্থা করুন। লিপস্টিক এবড়ো থেবড়ো হয়ে শুকিয়ে গেছে, সিল্কি সোজা কোমর সমান লম্বা চুল এলোমেলো। যেই কপালের দিকের ছোট ছোট বেবি কাট করা চুলগুলো দিয়ে সে নিজের সৌন্দর্য বাড়িয়েছিল, পুরুষদের অ্যাটেনশন নিয়ে নিত, সেই সুন্দর লোভনীয় চুল ঘামে ভিজে কপালে লেপ্টে আছে। সুন্দরী রমণী, বাবার প্রিন্সেস, টাকা পয়সার কোনো অর্থাভাব নেই, বাবার বিশাল ধন সম্পত্তির একমাত্র উত্তরাধিকারীর খুব করুণ অবস্থা। কাঁদতে কাঁদতে মেয়েটা নিচে হাঁটু গেড়ে বসে গিয়েছে। নিশ্চয়ই মিস্টার জি মেয়ের এমন অবস্থা সহ্য করতে পারতেন না। এখানে উপস্থিত থাকলে। আবরাজ কাছের দেয়ালের ওপাশে বাঁকা হাসলো। জনকে কিছু ইশারা করতেই সে চলে এলো এদিকে। টিনা হঠাৎ দেয়ালের ওপাশ থেকে পুরুষালী গলা আবারও শুনতে পায়। তুই পাপ করেছিস ত্রিনা, এই শাস্তি তোকে পেতেই হবে। টিনা চোখ বড় হয়ে যায়, কাঁপতে কাঁপতে সে উঠে দাঁড়ায়। কে কে বলছে এইসব? তোর রক্ত চাই, তোকে মুক্তি দিতে হবে, তুই মরলেই এই পাপ ঘুষবে। চারিদিক থেকে সব পুরুষালী গলায় একই কথা ভেসে আসছে। কাছের দেয়ালের আয়নার ভেতর তার প্রতিচ্ছবি কথা বলছে। তুই নোংরা, তুই পচে গলে গেছিস ত্রিনা, মর মর তুই। টিনা কানে হাত চাপা দিয়ে চিৎকার করে উঠল। থামো থামো প্লিজ থামো, আমি আর পারছি না। সে কাছের দেয়ালে মাথা ঠুকতে থাকে, কাঁদে, হাঁটে, দরজা বন্ধ, জানালা বন্ধ, তবুও সেই গলা থামে না। শেষমেশ পাশ থেকে রক্তমাখা ছুরি তুলে নেয়, যেটা দিয়ে আবরাজ তাকে আঘাত করেছে। পেটটা যেন ব্যথায় টনটন করছে। শেষবারের মতো আয়নার দিকে তাকায়। আয়নায় তার নিজের রক্তমাখা শরীর দেখতে পায়। সাথে সাথে নিজের শরীরে আঘাত করে, একবার দুবার বহুবার। রক্তে ভেসে যায় জলপাই রঙের লেডিস শার্ট। এরপর সে নিচে পড়ে গেল। আস্তে আস্তে তারই আঘাতের কারণে শরীর থেকে রক্ত বেরিয়ে সাদা ফ্লোর রক্তে রঞ্জিত হয়। চোখ খোলা রাখতে কষ্ট হয়, তবুও পিটপিট করে তাকিয়ে থাকে সে, একটু আশায় বাবা আসবে, কিন্তু আসে না বাবা। আসে নিজের সন্তানকে ছুতে না পারা এক বাবা। খটখট শব্দ হয় সুজুতা। টিনা আবছা দেখে, যাকে সে জেদে চাইতো, ভালোবেসে নয়, কিন্তু আর পাওয়া হলো না। নিজের জেদ সে রাখতে পারেনি, হেরে গিয়েছে। ঘরের চারিপাশ থেকে বেরিয়ে আসে সকল সিকিউরিটি, যারা এত সময় টিনাকে হ্যালুসিনেশন করতে বাধ্য করেছে। আবরাজ হাঁটু গেড়ে বসলো খুব দূরে। রক্ত যে চারিপাশে, মানুষের মৃত্যু মানুষকে কাঁদায়, কিন্তু আবরাজ খানকে কাঁদাচ্ছে না। মানুষ যতই পাপ করুক, মৃত্যুর সময় এসব কেউ মনে করতে চায় না, কিন্তু আবরাজ ভুলতে চাচ্ছে না সে। সেই হয়তো পৃথিবীতে একমাত্র প্রাণী যে হাজারবার নিজে তার সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাইলো নিজের এই কাজের জন্য, ক্ষমা না করতে পারার জন্য। এই একটা মানুষ তার জীবনটা জাহান্নাম করে রেখেছিল, অসুস্থ অসুস্থ, আর আজ এই অসুস্থতায় তার মৃত্যুর কারণ হলো। আবরাজ স্লো ভয়েসে বলে, জেদ ভালো, তবে এমন জেদ ভালো নয় যা নিজের সর্বনাশ বয়ে আনে। সারাদিন আব্রাহামের কোনো খবর বা দেখা সাক্ষাৎ পেল না মেহেরিন। মনটা কেমন ছটফট করে। একটু জানতে ইচ্ছে করে তার সরলতার জন্য কি আব্রাহাম তার সাথে এমন বিহেভিয়ার করে, নাকি অন্য কারণ রয়েছে। সামান্য একটু দেরি করে তো সে রাতে রুমে গিয়েছিল, এর বাহিরে তো সে কিছুই করেনি। না, আব্রাহামের খারাপ লাগে কিংবা অপছন্দ এমন কোনো কাজ করে, তাহলে বিয়ের 15 দিন হলো না এখনো, আর এর মধ্যে একদিন রাগও দেখালো। অদ্ভুত। তবে এতগুলো প্রশ্ন, অথচ বোকা মেহেরিন একটাও আব্রাহামের সম্মুখে দাঁড়িয়ে করতে পারবে না। অতটা মুখ চলিত তো সে নয়। এসব ভেবেই হয়তো ভেতর থেকে মেয়েটা আরও গুমোট হবে। যা এ বাড়িতে ছিল তা সব নিজের কাঁধে ব্যাগটায় নিয়ে নিল। এটাতে করে 2-3টা 3 পিস কিংবা একটা টিফিন বক্স অথবা বিভিন্ন সাজগোজের সরঞ্জাম সবই নেওয়া যাবে। কালো এই ব্যাগটা সে বছর 1 আগেই নিয়েছে, এখনও এটা ব্যবহার করছে। মাঝে মধ্যে অবশ্যই বদলে অন্যটাও নেওয়া হয়, তবে এটাই বেশি নেওয়া হয়। মেহেরিন ব্যাগটার দিকে তাকিয়ে ভাবলো, এবার ব্যাগ একটা নিতে হবে। এখন তো এবারই ওবারই আসা যাওয়া হয়, একটা লোকচক্ষুরও ব্যাপার আছে। যখন মেহেরিন হিজাবটা বেঁধে ব্যাগ নিয়ে রুম থেকে বেরিয়ে আসার জন্য উদ্যত হলো, তখনই রুমে আগমন হলো কাঙ্ক্ষিত সেই পুরুষের। আজ এত দ্রুত ফিরেছে মেহেরিন আচমকা অপ্রস্তুত হয়ে পড়ল। বোকামি সব ভুলে সামনে দাঁড়িয়ে তাকিয়ে থাকা অবাক ভ্রু কুচকে ক্লান্তিতে মানুষটার দিকে সেও এক পলক তাকে আবার দৃষ্টি নুইয়ে বলে উঠল, বাড়ি যাই, আম্মু যেতে বলেছে। আব্রাহামের এমনিতে মেজাজ খারাপ, ভাই দেশে নেই, ডিল একটা বেরিয়ে গিয়েছে হাত থেকে, তার উপর এই মেয়ের কর্ম। কিভাবে বোঝাবে সে এর বোকাশোকা কাজে রাগ ছাড়ে? স্বামীকে ঘরে রেখে বাইরে চ্যাটাং চ্যাটাং করে ঘুরে কোন মেয়ে? আব্রাহাম শার্টের বাটনে হাত রাখলো, ব্লেজারটা বিছানায় ছুঁড়ে ফেলে শার্ট খুলতে খুলতে আওড়ালো, স্টপিট গাদা কোথাকার। এরপর রাগ থাকলেও মনে রাগ চেপে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো, দাঁত কিছুটা খিচে বলল, আচ্ছা। মেহেরিন আর কিছু ভাবলো না, চলে গেল বেরিয়ে। তবে সহজ সরল মনে আরো একটু অভিমান হলো। একটু কি বলা যেত না? আমি গিয়ে দিয়ে আসবো। মেহেরিনের ভাবনার মাঝেই আব্রাহাম পেছন থেকে বলে উঠল, এই মেয়ে একা কোথায় যাচ্ছ? ওয়েট করো 5 মিনিটস। মেহেরিন দাঁড়িয়ে গেল সাথে সাথে। এরপর দাঁড়িয়ে রইল আব্রাহাম কেন ডাকলো। তবে ভেতর থেকে আর কোনো উত্তর আসে না। পাক্কা 7 মিনিটের মাথায় আব্রাহাম বেরিয়ে এলো।
ভেজা চুল, আধা ভেজা টি শার্ট আর ট্রাউজার পরনে। মেহেরিন অবাক হলো, এভাবে হন্তদন্ত হয়ে গোসল কেন করলো? আব্রাহাম ওয়ালেটটা ট্রাউজারের পকেটে নিয়ে হাঁটা ধরলো। মেহেরিন তখনও দাঁড়িয়ে, বুঝতে পারছে না বেচারি কিছু। আব্রাহাম মেহেরিনকে আসতে না দেখে বলল, আসছো না কেন? ফার্স্ট ফলো মি। মেহেরিন গুটি গুটি পায়ে হাঁটে, কাঁধে ঝুলানো ওড়নাটা হাতে নিয়ে পেঁচায়। আব্রাহাম নিচে এসে কারোর দেখা পেল না, তাই সোজা বেরিয়ে এলো। গাড়ি বের করাই ছিল। নিজে গাড়িতে বসে মেহেরিনকে বসতে ইশারা করে। মেহেরিন বসলো। যাক, অন্তত তাকে নিয়ে দিয়ে আসবে। যতটা খারাপ ভেবেছিল ততটা খারাপ নয়। গাড়ি স্টার্ট করার আগেই আব্রাহাম অকল্পনীয় এক কাণ্ড ঘটালো। মেহেরিনের ওড়নার এক প্রান্ত টেনে নিল। মেহেরিন চমকে উঠল। যখন আব্রাহাম ওড়না দিয়ে ভেজা চুল মুছে নিতে লাগলো, তখন মেয়েটার আশ্চর্যের আর সীমা রইল না, তবে ভালো লাগলো। আব্রাহাম চুল মুছা শেষ করে আবার ওড়না ফিরে দিয়ে সোজা হয়ে বসলো। বিশাল বড় একটা বিল্ডিং এর সামনে যখন গাড়ি রাখলো, তখন মেহেরিন ভাবুক, চিন্তিত হয়ে কিছু জানতে চাইবে। আব্রাহাম সেই সুযোগ দিল না। টেনে গাড়ি থেকে নামিয়ে নিল। তাকে লিফটে করে 3 তলায় গিয়ে থামলো। ব্যাগের রাজ্যে শোরুমে চলে এসেছে তারা। মেহেরিন অবাক। 2টা ব্যাগ আব্রাহাম নিজেই পছন্দ করলো। বিল পে করলো কার্ড দিয়ে। এরপর আবার জুতার দোকানে গেল। জুতোর সাইজ জিজ্ঞাসা করলো শুধু মেহেরিনকে। এরপর এটাতেও নিজের পছন্দ মতো নিল 4 জোড়া জুতো। মেহেরিনের মাথা ঘুরে। সে 2 বছরে 4 জোড়া জুতা নিয়েছে কিনা সন্দেহ। যখন 3 পিসের দোকানে গেল, সেখানে জুতোর ডাবল নিল 3 পিস। রাতের জন্য বেশ 2-3টা রাতের পোশাক। মেহেরিন লজ্জায় অস্বস্তিতে কিছু বলতেও পারছে না। শাড়ি দোকানে গিয়ে তাকে কিছু জিজ্ঞাসা করা হলো না। আব্রাহাম নিজের মতো 2টা জর্জেটের শাড়ি নিয়ে নিল। কসমেটিক্সে মেয়েদের ইনার থেকে সব নিল। একটু আগে পর্যন্ত অস্বস্তিতে পড়ল মেহেরিন। এ পর্যায়ে এসে লজ্জায় ঘিরে ধরল। পুরোটা সময় মেহেরিন স্বভাবগত চুপ করে রইল। পুরো 3 ঘন্টা আব্রাহাম তাকে নিয়ে 3 তলা 4 তলা ঘুরল। একজন কর্মচারী দিয়ে সব শপিং ব্যাগ গাড়িতে রাখতে পাঠালো, আর নিজে লাস্ট সেকেন্ড ফ্লোরে এসে থামলো। রাত তখন 7টা প্রায়। রাতের ডিনার নিজের মতো অর্ডার দিল। গরুর কলিজা ভুনা। মেহেরিনের বেশ পছন্দ। আব্রাহাম জানে না, খাবার খেতে বসে মেহেরিন খাবে না। এই 3 ঘন্টায় সে স্বেচ্ছায় আব্রাহামের সাথে কথা বলল। আমি বাড়ি যাব, আম্মু চিন্তা করছে। করছে না, খাবার শেষ করো দ্রুত। আব্রাহামের স্বাভাবিক গম্ভীর স্বর। মেহেরিন তাও খাবে না, বসে রইল। আব্রাহাম নিজের প্লেটটা নিয়ে এসে মেহেরিনের পাশে বসলো। মাথার কানের উপর আটকে রাখা পিনটা খুলে দিতেই মুখের হিজাবটা খুলে গেল। এরপর নিজেই মুখে খাবার তুলে দিল। একটা প্রাইভেট রুম, কেউ আসবে না এখানে। আব্রাহাম সাথে নিজেও খেলো। মেহেরিন তখনও ঘোরে। লাইফে ফার্স্ট টাইম এমন হলো। নিজের সাথে নিজের অনুভূতির কোনো মিল পেল না মেহেরিন। ভাবনা থেকে বাস্তবতা ভিন্ন আসলে। মেহেরিনের ভাবনার মাঝেই আব্রাহাম বলে উঠল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।